আচ্ছা, আমরা এই যে সিঙ্গলি রিইনফোর্স বিম, ডাবলি রিইনফোর্স বিম মানে রেক্টেঙ্গুলার বিম, এবং পরবর্তীতে আমরা টি বিম ডিজাইন আমরা দেখছিলাম। সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অ্যাকচুয়ালি আহ মানে সিঙ্গলি এবং ডাবলি আর টি বিম, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে লঙ্গিচুডিনাল রিইনফোর্সমেন্ট। আমরা লঙ্গিচুডাল রিইনফোর্সমেন্ট কি সেটা বোঝার জন্য আমরা যে কোনো একটা বিমের ক্ষেত্রে এটা যদি সিম্পলি সাপোর্টেড হয়, মানে এক পাশে হিঞ্জ সাপোর্ট আর এক পাশে আমার রোলার সাপোর্ট আছে, এরকম সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, তাহলে তার মধ্যে যদি ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করে এরকম, তাহলে এর আসলে দুই ধরনের ডায়াগ্রাম আমরা ড্র করা দেখছিলাম এর আগে। আমরা যখন অন্যান্য ক্লাসে পড়ছি, একটা হচ্ছে তার শেয়ার ডায়াগ্রাম। শেয়ার ডায়াগ্রামটা দেখতে অনেকটা এরকম হয়, এরকম ট্রায়াঙ্গুলার শেপ হয়। হ্যাঁ, মাঝখানে শেয়ারের মান 0, তারপরে সাপোর্টের দিকে শেয়ারের মান বাড়তে থাকে। আর আরেকটা ডায়াগ্রাম হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম, মানে যেটাকে আমরা বলি হচ্ছে বিএমডি। হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সিম্পলি সাপোর্টের জন্য এরকম দুই পাশে, মানে পাশ বলতে হচ্ছে সাপোর্টে 0 আর মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট আসে। ঠিক আছে। হুম। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের শেয়ার ডায়াগ্রাম এবং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে সম্পর্ক অথবা ব্যতিক্রম জিনিসগুলা কি। সেটা হচ্ছে যে এই শেয়ার ডায়াগ্রামে আমরা দেখলাম যে আমাদের সাপোর্ট যেটা আছে, সেই সাপোর্টে আমাদের ম্যাক্সিমাম শেয়ার আসে, মানে কলামের কাছাকাছি। কলামের কাছাকাছি আমাদের কি আসে? ম্যাক্সিমাম শেয়ার আসে। হোয়ারেলস কলামের কাছাকাছি আমাদের মোমেন্টের মান নিয়ার অ্যাবাউট 0, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। তারপরে যত আমরা মিড স্প্যানে যেতে থাকি, মানে মাঝ মাঝ বরাবর যেতে থাকি, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই শেয়ারের মান ধীরে ধীরে কমতে 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 0 হয়ে যায়, আর মাঝখানে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ হয়ে যায়। আচ্ছা, আমরা যে এই বিমের যে রড, বিমে সাধারণত দুই ধরনের রিইনফোর্সমেন্ট থাকে। একটাকে আমরা বলি হচ্ছে লঙ্গিচুডিনাল রিইনফোর্সমেন্ট, যেটা কিনা বিমের লেংথ বরাবর বসে, এটাকে আমরা বলি হচ্ছে লঙ্গিচুডিনাল রিইনফোর্সমেন্ট। তো এই ল্যাংথ বরাবর যে বসে, এইটা আমরা কোথা থেকে পাইছিলাম? এটা আমরা পাইছিলাম হচ্ছে মোমেন্ট থেকে, মানে সর্বোচ্চ মোমেন্টের মান ইউজ করে সেটাকে কিভাবে সে ব্যালেন্স করতে পারে, সেটা থেকে আমরা হচ্ছে এই লঙ্গিচুডিনাল রিইনফোর্সমেন্ট পাইছিলাম। এছাড়াও শেয়ার মানে বিমে আরেকটা রিইনফোর্সমেন্ট বসে, সেটাকে আমরা বলি হচ্ছে বিমের রিং বলি। জেনারেলি আমরা রিং বলি। সেটা হচ্ছে, সেইটার কাজটা কি? সেটার কাজটা হচ্ছে, এগুলো হচ্ছে লঙ্গিচুডাল রিইনফোর্সমেন্ট। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে লঙ্গিচুডাল রিইনফোর্সমেন্ট। তো এই লঙ্গিচুডাল রিইনফোর্সমেন্ট আসলে বেন্ডিং কে আটকায়। এই যে লোড অ্যাপ্লাই হওয়ার কারণে এই বিমটা এইভাবে বেঁকে যেতে চায়, এই বেঁকে যাওয়াকে আটকায় অ্যাকচুয়ালি হচ্ছে এই যে লম্বা লম্বা রিইনফোর্সমেন্ট, যেটা তার লেংথ বরাবর বসে। এই কারণে এটাকে লঙ্গিচুডাল রিইনফোর্সমেন্ট বসে বলে। তো এই রিইনফোর্সমেন্ট গুলো সাধারণত তার বেন্ডিং কে আটকায়। এই বেন্ডিং কে যে রিইনফোর্সমেন্ট আটকায়, আহ সেইটার ডিজাইন আমরা এতদিন দেখছিলাম যে রেক্টেঙ্গুলার বিম অথবা টি বিম হবে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার হইলে আবার সিঙ্গলি হইতে পারে, আবার ডাবলি হইতে পারে। হ্যাঁ, সেইটা কিভাবে বের করতে হয় বেন্ডিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য, সেটা আমরা দেখছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে এই যে এই বেন্ডিং মোমেন্ট ছাড়াও এই বিমটাতে আরেকটা জিনিস আসে হচ্ছে শেয়ার। তো এই শেয়ারটাকে আটকানোর জন্য এইভাবে তার ডেপথের সাথে প্যারালাল অথবা তার লম্বালম্বি ভাবে এইরকম পারপেন্ডিকুলার এরকম আহ কিছু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে বিমের ক্ষেত্রে রিং। তো এই রিং অ্যাকচুয়ালি আটকায় কি? এই রিং অ্যাকচুয়ালি আটকায় হচ্ছে তার শেয়ার। এই যে শেয়ারটাকে
রিংটা মিনিমাইজ করে। তাহলে এই রিং এর ডিজাইন আমরা দেখব। তো ডিজাইনের ক্ষেত্রে রিং এর ডিজাইন বলতে অ্যাকচুয়ালি এই যে রিংটাতে আমরা রড কত লাগবে সেটা সাধারণত আমাদের শেয়ার এর জন্য আমরা সাধারণত 10 বার ইউজ করে থাকি। হ্যাঁ, এইখানে আসলে এইটার গুরুত্ব খুব কম। হুম, 10 বার ইউজ করে থাকি। আহ, অথবা অনেক ক্ষেত্রে যদি বেশি শেয়ার হয় বা ডিপ বিম হয় তাহলে আমরা অনেক সময় 12 বারও ইউজ করে থাকি, মানে 300 অথবা 400 বার আমরা সাধারণত ইউজ করে থাকি। তো শেয়ার ডিজাইন বলতে অ্যাকচুয়ালি তার স্পেসিং ডিজাইন বোঝায়, মানে একটা রিং থেকে আরেকটা রিং এর দূরত্ব কতটুকু হবে সেটাকে আমরা বলি হচ্ছে স্পেসিং। তো আমরা কত দূর পর পর রিং গুলা দিব সেইটা ডিজাইন করলেই হয়ে যায়। হ্যাঁ, আর রড তো আসলে ওই যে 10 বা 12 যেটাই আমরা ইউজ করি না কেন এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে। ডিজাইনার আসলে কোনটা চয়েস করবে, 10 চয়েস করবে নাকি 12 চয়েস করবে। সো এইখানে এই ব্যাপারটা খুব একটা মুখ্য না, মুখ্যটা হচ্ছে যে একটা রিং থেকে আরেকটা রিং এর দূরত্ব কতটুকু হবে বা স্পেসিংটা কতটুকু হবে সেইটা ডিজাইন করা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ার রিইনফোর্সমেন্ট একটা বিমের ক্ষেত্রে তিন ভাবে প্রোভাইড করা হয়। আমরা যদি এই বিমটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলি, এইটা হচ্ছে একটা ভাগ, মাঝখানটা হচ্ছে আরেকটা ভাগ, আর এই আহ, শেষের মাথাটা হচ্ছে আরেকটা ভাগ। তিনটা ভাগে যদি আমি এই বিমটাকে ভাগ করে ফেলি তাহলে আমরা এই যে জোনটা, প্রথম যে জোনটা এবং শেষের যে জোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারের মান আমার ম্যাক্সিমাম। তো শেয়ারের মান ম্যাক্সিমাম হইলে এইখানে রিংগুলার স্পেসিং হবে খুব কাছাকাছি বা রিংগুলা হবে হচ্ছে ঘন ঘন। ঠিক আছে, তারপরে এই যে মাঝামাঝি যে অংশটুকু এইটাতে আমরা দেখলাম যে শেয়ারের মান ধীরে 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 কমে আসে। তো কমে যেহেতু আসে ওই স্পেসিংটা সম্পূর্ণটাতে দিলে তো হবে না, ইকোনমিক্যাল হইল না। তাহলে ওই জায়গার যে শেয়ারের মান আছে ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এখানে যদি 20 কিপ হয় শেয়ারের মান, তাহলে এইখানে মাঝ বরাবর আস্তে আস্তে আপনি দেখবেন এটা 10 কিপ হয়ে গেছে। তাহলে এই 10 কিপের জন্য তো 20 কিপের জন্য যে স্পেসিং টুকু দরকার 10 কিপের জন্য তো তা লাগবে না, তার চেয়ে দূরে দূরে রিইনফোর্সমেন্ট দিলেই হবে। তাহলে তার চেয়ে দূরে দূরে একটু রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করলাম। ঠিক আছে, আবার গোড়ার দিকে এসে শেয়ারের মান বেড়ে যাওয়ার কারণে, হ্যাঁ অমিত বলতে পারেন, কিছু বলবেন? স্যার স্যার অনেকে হোল্ডে আছে, ওদেরকে একটু জয়েন করান। আচ্ছা ঠিক আছে, ওকে, দিয়ে দিয়েছি। আবার সাপোর্টের দিকে আবার গিয়ে দেখলাম আবার শেয়ারের মান বাড়তেছে, তখন সাপোর্টের দিকে আবার রিইনফোর্সমেন্টের ঘনত্বটা একটু বেশি হবে। তো এইভাবে করে আসলে শেয়ারের শেয়ার অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়। এটার ডেপথ এবং ইয়ে ওইরকম বিমের মতো করে ডিজাইন করা। লঙ্গিচুডিয়াল রিইনফোর্সমেন্ট বা লঙ্গিচুডিয়াল আমরা যে মোমেন্ট, এই মোমেন্টের জন্য আমরা অলরেডি ডেপথ ডিজাইন করে ফেলছি যে এটার উইডথ কত হবে, এটার ডেপথ কত হবে, ডেপথ সাফিসিয়েন্ট কিনা এই মোমেন্টকে রেজিস্ট করার জন্য, এগুলো আগে আমরা করে ফেলছি। তো এখন তাহলে শেয়ারের জন্য এই ডেপথ তো লাগবে না, রড আসলে রিইনফোর্সমেন্ট কতটুকু দিতে হবে সেটাও লাগবে না। লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি তো শেয়ারের জন্য 10 অথবা 12 বার প্রোভাইড করতে হবে, শেয়ারের জন্য লাগবে হচ্ছে স্পেসিং, যে আসলে শেয়ারের মান কতটুকু শেয়ার তার মধ্যে আসতেছে সেটা অনুযায়ী তার স্পেসিং ডিজাইন করতে হবে। তো এটা হচ্ছে শেয়ারের বেসিক কথাবার্তা ছিল। এখন আমরা দেখি শেয়ারের ক্ষেত্রে প্রথমে দেখি হচ্ছে উম, সাধারণত শেয়ারের জন্য যে বিমে ক্র্যাক আসে ওই যে আগে আমরা যেরকম পড়ছিলাম যে আগে ফেইলিউর মেকানিজম দেখতে হবে যে সে কিভাবে ফেল করবে এবং শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড না করলে কি ধরনের সমস্যা হইতে পারে, সেই ফেইলিউর মেকানিজম আমরা যদি দেখতে পারি তাহলে ওইটা অনুযায়ী আমরা আসলে শেয়ার ডিজাইন যদি করি তাহলে এটাকে আটকানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় এই থিওরিতে আমরা কাজ করতে পারি আর কি। ঠিক আছে, তো শেয়ার সাধারণত শেয়ারের দুই ধরনের ক্র্যাক আসে একটা ইয়েতে, একটা বিমে শেয়ারের জন্য সাধারণত দুই ধরনের ক্র্যাক আসে। এটা একটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব শেয়ার ক্র্যাক,
হ্যাঁ ফাহাদ, আমি অলরেডি সবাইকে জয়েন দিয়ে দিয়েছি। একটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব শেয়ার ক্র্যাক, আর আর আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক। তো ওয়েব শেয়ার ক্র্যাক কোথায় আসে? বলছে যে যেখানে শেয়ারের মান বেশি এবং মোমেন্টের মান কম। তো একটু আগে যে ডায়াগ্রামটা আঁকলাম সেটা কোন জোন? সেটা হচ্ছে সাপোর্টের কাছাকাছি। সাপোর্টের কাছাকাছি যদি আমরা দেখি, মানে কলাম যেখানে অবস্থিত, সেখানে যদি দেখি সেখানে শেয়ারের মান সর্বোচ্চ থাকে কিন্তু মোমেন্টের মান থাকে কম। তো এইরকম জায়গায় আসলে এই ক্র্যাক গুলা ফর্ম হয়, মানে এই যে কলাম যদি এটা সাপোর্ট যদি ধরি, এই সাপোর্টের কাছাকাছি এরকম জায়গায় এই ক্র্যাক গুলা ফর্ম হয়। এইগুলোর ক্র্যাকের প্যাটার্নটা কিরকম হয়? এগুলো হচ্ছে ডায়াগোনাল ক্র্যাক হয়, মানে কোনাকুনি এরকম ক্র্যাক যদি আমি বিমে দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে এইটা শেয়ার ফেলিওর হয়েছে। এই যে ক্র্যাক দেখে আমার আহ এটাতে কি অবস্থা সেটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার চেহারাটা কিরকম হয়েছে। চেহারাটা হচ্ছে ডায়াগোনাল। হ্যাঁ, এবং এটা ফর্ম করে কোথায়? এটা ফর্ম করে নিউট্রাল এক্সিসের কাছাকাছি। এরকম যদি ক্র্যাক দেখতে পান তাহলে বুঝতে হবে, এবং সেটা যদি সাপোর্টের কাছাকাছি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি পর্যাপ্ত শেয়ার দেননি। এই ক্র্যাক দেখে আমাদের বিম মানে লংজিটুডিনাল রড দেয়নি নাকি শেয়ার দেয়নি, কোনটা দেয়নি এটাকে আইডেন্টিফাই করতে হবে। ডাক্তারের মতো আর কি অনেকটা। তো একটা বিমে ক্র্যাক জেনারেট হলো, আপনি গিয়ে দেখলেন ক্র্যাক গুলো হচ্ছে এইরকম কোনাকুনি ক্র্যাক, তাহলে বুঝতে হবে যে আমি যে শেয়ার এনফোর্সমেন্ট বা বিমে যে শেয়ার এনফোর্সমেন্ট দেওয়া আছে সেটা পর্যাপ্ত হয়নি। হ্যাঁ, ফর্ম মোস্ট ও নিয়ার নিউট্রাল এক্সিস বলছে যে এটা কাছাকাছি নিউট্রাল এক্সিস এর কাছাকাছি জায়গায় অবস্থান করে, মানে বিমের মাঝামাঝি জায়গায়। অ্যান্ড প্রপাগেট ফ্রম দ্যাট লোকেশন, এইখান থেকেই পরবর্তীতে এটা ছড়ায় যায়। ওটা উপরের দিকে যেতে পারে, নিচের দিকে আসতে পারে, এরকম। রেয়ার অ্যান্ড অকার্স ইন ডিপ বিম, সাধারণত বিমের গভীরতা যদি বেশি হয় তখন এই বিম গুলোকে আমরা বলি হচ্ছে ডিপ বিম। তো এটা সাধারণত খুব কম দেখা যায়। হ্যাঁ, আহ, এইটা ইনফ্লেশন পয়েন্ট অফ দা বিম। ইনফ্লেশন পয়েন্ট হচ্ছে যেখানে আসলে মোমেন্ট শেয়ার তার পাথ চেঞ্জ করে, সেরকম জায়গায় পাওয়া যেতে পারে। তো এইরকম হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়েব শেয়ার ক্র্যাক। আরেকটা হচ্ছে ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক। তো ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক অ্যাকচুয়ালি বিমে যদি লংজিটিউডাল রিইনফোর্সমেন্টের পরিমাণ কম হয়, মানে বিমের এই রড দেওয়া যেটা, এই রড দেওয়া এটার পরিমাণ যদি পর্যাপ্ত না হয়, তাহলে এই ধরনের ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক ডেভেলপ করে। ওকে, তো এটাতে বুঝতে হবে তখন যে বিমে আসলে আমি লংজিটিউডাল রডটা প্রপারলি দেইনি। এবং এটা কোথায় জেনারেট হয়? এটা সাধারণত বিমের নিচে জেনারেট হয়। এটা একটু ভয়ঙ্কর। এবং এটা মোস্ট কমনও, এটা দেখা যায় বেশি। এই ডায়াগোনাল ক্র্যাক আসলে শেয়ার মোটামুটি সবাই ডিজাইন করে ফেলে এবং একবার ডিজাইন করাটা ইজি, যার কারণে এই ধরনের শেয়ার ক্র্যাক দেখা যায় কম। কিন্তু এই লংজিটিউডিনাল ক্র্যাকটা বেশি পরিমাণে দেখা যায়। আমি কি বুঝাতে পারছি? লংজিটিউডিনাল না, পারপেন্ডিকুলার ক্র্যাক যেটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাক, এটা বেশি পরিমাণে দেখা যায়। তো এই ফ্লেক্সারাল ক্র্যাক এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সেকশন, সেকশনের সাথে লম্বালম্বি ভাবে হয়। এটা কেন হয় এটা আমরা দেখি যে এখানে হচ্ছে কম্বিনেশন অফ লার্জ এম এন্ড স্মল ভি, যেখানে আসলে মোমেন্টের মান বেশি থাকে কিন্তু শেয়ারের মান কম থাকে। তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা আসলে মোমেন্টের জন্য ক্র্যাকটা জেনারেট হয়েছে। তাহলে মোমেন্টের জন্য আমরা কি দেই? লংজিটিউডাল রড দিই। তাহলে লংজিটিউডাল রড আমি প্রপারলি দেই নাই দেখেই এই ধরনের ক্র্যাক জেনারেট হয়েছে, তাই না? তো কম্বিনেশন অফ লার্জ এম এন্ড স্মল ভি, এটা কোথায় পাওয়া যায়? একটু আগে যে আমরা মোমেন্ট এবং শেয়ার ডায়াগ্রাম ড্র করলাম, ওইটা থেকে আমরা দেখলাম যে এটা আসলে মিড স্পেনে পাওয়া যায়, এই যে মাঝামাঝি। এখানে শেয়ারের মান সর্বোচ্চ থাকে, এই মিনিমাম থাকে, কিন্তু মোমেন্টের মান থাকে সর্বোচ্চ। এখানে মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি ড্র করি, মোমেন্টের মান থাকে হচ্ছে সর্বোচ্চ। তাহলে এই জোনটাতে আমরা সাধারণত এই ধরনের ক্র্যাক গুলো দেখতে পাই বটমের দিকে। তাহলে এটা বুঝতে হবে আমি প্রপার
মোমেন্টের কারণে সে ফেল করতেছে, সে শেয়ারের কারণে আসলে ফেল করতেছে না। আচ্ছা, এইটা হচ্ছে ইন এ ওয়েল প্রপাগেট প্রপোর্শন ম্যানার ফার্স্ট ফ্লেক্সাল শেয়ার ক্র্যাক ডেভেলপ। প্রথমে কি হয়, প্রথমে নিচের দিকে এরকম ক্র্যাক জেনারেট হয়, ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে এটা এইভাবে কম্প্রেশন জোনে ডায়াগোনাল ভাবে চলে যায়। প্রথমে ফ্লেক্সাল শেয়ার ক্র্যাক হয়, পরবর্তীতে এটা ওয়েব শেয়ার শেয়ার ক্র্যাকের মতো এইভাবে, এই যে ডায়াগোনাল ভাবে এটা ধীরে ধীরে কম্প্রেশন জোনে চলে যায়। তো কম্প্রেশন জোনে চলে গেলে কনক্রিট তো উইক হয়ে পড়ে, কনক্রিট উইক হয়ে পড়লে এটা পরবর্তীতে ফেল করতে পারে। তো এটা বলছে এটা ওয়েল স্যার প্রপোর্শন ম্যানার ভূমিকম্পের ফার্স্ট ফ্লেক্সাল সময় শেয়ার। কোনটা হয় স্যার? হ্যাঁ, স্যার ভূমিকম্পের কি সময় কি বললেন? দুটোটাই হয় নাকি যে কোনো একটা হয়? ভূমিকম্পের সময় তো কথা হচ্ছে যে ফ্লেক্সাল ক্র্যাকও হইতে পারে, শেয়ার ক্র্যাকও হইতে পারে। হ্যাঁ, যদি আপনি ডিজাইন প্রপারলি না করেন। ডিজাইন যদি আপনি ভূমিকম্পের লোড বা এই ধরনের জিনিসে অ্যাকোমোডেট করে ডিজাইন না করেন, তাহলে দুইটাই জেনারেট হইতে পারে। আপনি যদি শেয়ার কম দেন তাহলে শেয়ার ওয়েব শেয়ার ক্র্যাক হবে। আপনি যদি লংগিটিউডিনাল বারের পরিমাণটা কম দেন তাহলে আপনার ফ্লেক্সাল ক্র্যাক হবে। ঠিক আছে, এই ক্র্যাকটা তো ক্র্যাকগুলো জেনারেট হয় ত্রুটির কারণে। ঠিক আছে, ভূমিকম্পের সময় তো আপনার বিল্ডিং এ আপনি বিম ক্র্যাক আসবে, কলামে ক্র্যাক আসবে, এরকম আহ, ধরে ডিজাইন করা হয় না। প্রপারলি ডিজাইন করলে আপনার এগুলাতে ক্র্যাক আসবে না। ক্র্যাক কোথায় আসবে? ক্র্যাক সাধারণত আমার ওয়াল যেটা আছে, এই যেটাকে আমরা বলি হচ্ছে নন স্ট্রাকচারাল এলিমেন্ট। এগুলো তো আমার স্ট্রাকচার এলিমেন্ট, স্ট্রাকচার এলিমেন্টে ক্র্যাক আসবে না, মানে আসা উচিত না। আমার নন স্ট্রাকচারাল যে এলিমেন্ট মানে ওয়াল, এই ওয়ালে দেখা গেল ক্র্যাক আসলো, ডায়াগোনাল ক্র্যাক আসে। তো ওয়াল তো রিপেয়ারেবল, এটা তো আমার স্ট্রাকচারের পার্ট না। তো এটাকে আমরা রিপেয়ার করে ফেলতে পারবো। কিন্তু আমার যদি বিম এবং কলামে ক্র্যাক আসে, এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে আমি ভূমিকম্পের লোড ক্যালকুলেশন করিনি আমি বিম এবং কলাম ডিজাইনে, যার কারণে আমার ভূমিকম্পের জন্য এই বিম এবং কলামে ক্র্যাক আসছে। জেনারেলি এটা হচ্ছে মানে আপনি যদি রড টড কম দেন সেটার কারণে আসবে। আচ্ছা, তাহলে আহ, এটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম, ইন এ ওয়েল প্রপোর্শন ম্যানার ফার্স্ট ফ্লেক্সাল ক্র্যাক ডেভেলপ। প্রথমে হচ্ছে ফ্লেক্সাল ক্র্যাক ডেভেলপ করে নিচের দিকে, মানে টেনশন জোনে। দেন এট দ্য আপার এন্ড অফ দিস ক্র্যাক ডায়াগোনাল ক্র্যাক ফর্ম। মানে বলছে এর পরবর্তীতে উপরের দিকে এইভাবে আবার ডায়াগোনাল ক্র্যাক ফর্ম করে। ডায়াগোনাল ক্র্যাক হচ্ছে ভয়ঙ্কর। এটা হইলে মোটামুটি বিম ফেল হওয়ার প্রবণতা থাকে। হ্যাঁ, এবং কন্টিনিউ টু গ্রো, এটা হচ্ছে মোস্ট কমন। ফ্ল্যাক্সার ক্র্যাকটা খুব কমন দেওয়া যায়, মানে এই বিমে এরকম পারপেন্ডিকুলার ক্র্যাক দেখবেন লম্বা লম্বি ভাবে নিচের দিকে, তাহলে এটা ফ্ল্যাক্সারাল ক্র্যাক বলে। রড প্রপারলি না দিলে লংগিচুডিনাল রড। আর শেয়ার ক্র্যাকটা খুব একটা কমন না। আচ্ছা, শেয়ার ফেলিওর একটা বিমের কোন সময় শেয়ার ফেলিওর হয়? যখন ডায়াগোনাল ক্র্যাক ফর্ম করবে তখন আসলে শেয়ার ফেলিওর হয়। আর এইটা শেয়ার ফেলিওরটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে ডায়াগোনাল ক্র্যাক প্রপাগেট ইনটু কম্প্রেশন জোন। এই ডায়াগোনাল ক্র্যাক বাড়তে বাড়তে একটা সময় কম্প্রেশন জোনে, এটা তো নিউট্রাল এক্সিসের কাছাকাছি ডেভেলপ করে, পরে দেখা যায় যে ধীরে ধীরে এটা কম্প্রেশন জোনের ভিতরে চলে যেতে থাকে। তো এবং ইমিডিয়েট ফেলিওর হয়, এই কম্প্রেশন জোনের ভিতরে চলে গেলে এটা কিন্তু ইমিডিয়েট ফেলিওরের দিকে যায়। সাধারণত যে বিমগুলোর ডেপথ ছোট, মানে আমরা ডেপথ কম দেই, প্রপার ডেপথ দেই না, সেই সেই শ্যালোয়ার বিমে সাধারণত এই ধরনের ডায়াগোনাল টেনশন ফেলিওর হয়। শ্যালোয়ার বিম আমি কাকে বলতেছি? যেখানে স্প্যান আর বিমের ডেপথ এই দুইটা রেশিও 8-এর থেকে কম। 8-এর থেকে কম হলে এটাকে আমরা বলি হচ্ছে শ্যালোয়ার বিম। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ডায়াগোনাল ক্র্যাক ফর্ম doesn't fail immediately. Failure load is much higher than cracking load. মানে ডায়াগোনাল ক্র্যাক ফর্ম করে কিন্তু এটা কম্প্রেশন জন্য খুব একটা মুভ করে না। হ্যাঁ, মুভ করলো না, তাহলে এটা ইমিডিয়েট ফেল করবে না, ধীরে 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 সে মুভ করে ফেল করে। তো এইটা সাধারণত ডিপ বিমে দেখা যায়, যে বিমের ডেপথ বেশি। তো আমি বারবার বলতেছি যে আসলে বিমের ক্ষেত্রে ডেপথটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রপার ডেপথ যদি না দেই তাহলে বিম কিন্তু ফেল করার প্রবণতা থাকে। এই বিমের যে ডেপথ বেশি সেই বিম গুলাকে বলা হচ্ছে ডিপ বিম। তো এইভাবে দুইটা ওয়েতে শেয়ার ফেলিওর হইতে পারে। এখন একটা বিমে আমরা জানি যে
এখানে একটা বিম দেখতে পাচ্ছি যে একটা 30 ফিটের স্প্যানের বিম আছে, তার মধ্যে একটা ইউডিএল কাজ করতেছে। তো এই বিমে শেয়ার ডায়াগ্রাম কিরকম হবে? এরকম ট্রায়াঙ্গুলার হবে, তাই না? আচ্ছা, এই ট্রায়াঙ্গুলার শেয়ার ডায়াগ্রাম আমি দেখতে পাচ্ছি যে সাপোর্টে আমার ম্যাক্সিমাম শেয়ার আসে, আবার মাঝখানে মিনিমাম শেয়ার আসে। তো সাপোর্টে যে শেয়ারটুকু আসে সেটা ধরে অ্যাকচুয়ালি আমরা ডিজাইন করি না। আমরা ডিজাইন করি এই যে সাপোর্ট থেকে বা কলামের ফেস থেকে, সাপোর্ট থেকে অ্যাকচুয়ালি ডি ডিস্টেন্স, ডি হচ্ছে বিমের ডেপথের সমান ডিস্টেন্স দূরে এরকম কোনো একটা জায়গায় যে শেয়ারটা পাবো, সেই শেয়ারটাকেই আমরা ক্রিটিক্যাল শেয়ার ধরি এবং এইটার জন্য আমরা ডিজাইন করি। ঠিক আছে? আমরা কিন্তু সাপোর্টে যেটা পাবো সেটার জন্য আমরা ডিজাইন করি না। এখন বলতে পারেন কেন করি না? শেয়ার কিভাবে আসে? শেয়ার আসে হচ্ছে দুইটা বিপরীতমুখী ফোর্স যখন একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড খুব কাছাকাছি কাজ করে, তখন এই মাঝখানটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে। তো এরকম কন্ডিশনে সেটা হচ্ছে শেয়ার ফর্ম করে। হুম। এখন আমি কলামের যদি তাকাই, তো কলামের উপরে ইউডিএল কাজ করতেছে, এখানে কলামের কাছাকাছি ইউডিএল কাজ করতেছে ডাউনওয়ার্ড। এখন কলামে ফোর্সটা কাজ করতেছে হচ্ছে আপওয়ার্ড। এই আপওয়ার্ড ফোর্সটা কি করে? একবারে ডাউনওয়ার্ড ফোর্সটাকে মুখোমুখি ব্যালেন্স করে ফেলে। তাহলে এইরকম দূরত্ব কিন্তু পাওয়া যায় না। দূরত্ব না পাওয়া গেলে এখানে যদিও আমরা দেখতেছি থিওরিটিক্যালি ম্যাক্সিমাম শেয়ার আসার কথা, কিন্তু এটাতে ম্যাক্সিমাম শেয়ার আসে না। এই কলামটাই কি করে উপরের ফোর্সটাকে নিউট্রালাইজ করে ফেলে। কলামের ফোর্স আপওয়ার্ড, উপরের ফোর্সটা ডাউনওয়ার্ড, তাহলে এটা সরাসরি উপরের ফোর্স গুলাকে নিউট্রালাইজ করে ফেলে। এবং তার একটা ভিসিনিটি থাকে, ভিসিনিটি মানে তার একটা এরিয়া থাকে। এই এরিয়াতে যতগুলা ডাউনওয়ার্ড ফোর্স থাকবে সেই ডাউনওয়ার্ড ফোর্স গুলাকে সে আপওয়ার্ড ফোর্স হিসেবে নিউট্রালাইজ করে ফেলবে। এটা বলেছে কলামের ভিসিনিটি। হ্যাঁ, কলামের একটা ইনফ্লুয়েন্স জোন আর কি। হ্যাঁ, এই ইনফ্লুয়েন্স জোনের মধ্যে যাই ডাউনওয়ার্ড ফোর্স থাকবে এটা শেয়ার প্রডিউস করতে পারবে না। এটাকে কলামের যে আপওয়ার্ড ফোর্স থাকবে সেই আপওয়ার্ড ফোর্স কি করে ফেলবে? ব্যালেন্স করে ফেলবে। তাহলে তো আমি একেবারে কলামের মাঝ বরাবর যে শেয়ারটা আসতেছে এটা আমার ক্রিটিক্যাল শেয়ার না, যদিও এটা আমার ম্যাক্সিমাম শেয়ার, কিন্তু এটা তো ডিজাইন করে শুধু শুধু অতিরিক্ত রড দেওয়ার দরকার নাই। তখন বিজ্ঞ গবেষকরা গবেষণা করে দেখছে যে এই কলামের সেন্টার পয়েন্ট থেকে যদি আমি ডি ডিস্টেন্স দূরে যাই, ডি হচ্ছে বিমের ডেপথ, এই ডেপথ, এই যে ডি এখানে দেওয়া আছে 26 ইঞ্চি, এই 26 ইঞ্চি দূরে গেলে আমার যে শেয়ারের মানটা আসবে সেই শেয়ারটা তার এই কলামের যে ভিসিনিটি জোন আছে বা ইনফ্লুয়েন্স জোন আছে তার বাইরে। তাহলে এখন ঘটনাটা কি হবে? এই যে কলামের ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে, আর এই তার ইনফ্লুয়েন্স এরিয়া ক্রস করে যে ফোর্সটা বটমে কাজ করতেছে কিন্তু তার ইনফ্লুয়েন্স জোনের বাইরে, এই ফোর্সটাই কি করবে? ম্যাক্সিমাম শেয়ারটা প্রডিউস করবে, আমরা ধরে নিই। বুঝতে পারছি? তো এই কারণে ম্যাক্সিমাম শেয়ারটা আসলে আমার হবে হচ্ছে এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে যে শেয়ারটা পাবো, এটা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েই পাবো, সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল শেয়ার হবে। এবং সেই শেয়ারের জন্যই আমি আসলে আহ ইয়েটা ডিজাইন করবো আর কি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আহ তারা বলছে যে এই শেয়ারের, তারা বলছে যে এই শেয়ারের কিছু অংশ, এই যে শেয়ার ফোর্স আসতেছে, কনক্রিটও কিছু শেয়ার নিতে পারে, স্টিলও কিছু শেয়ার নিতে পারে। তো শেয়ারের কিছু অংশ নেয় হচ্ছে কনক্রিট, আর কিছু অংশ নেয় হচ্ছে স্টিল। তো যে শেয়ারটা আমাদের ম্যাক্সিমাম শেয়ার না, যেটা ক্রিটিক্যাল শেয়ার বা আলটিমেট শেয়ার, সেটার কিছু অংশ নেয় হচ্ছে কনক্রিট, আর শেয়ারের কিছু অংশ নেয় হচ্ছে স্টিল। তাহলে যে শেয়ারটা আসতেছে সেটা থেকে কনক্রিট যতটুকু শেয়ার নেয় সেটা যদি আমরা বাদ দিতে পারি, মানে ভিও মাইনাস ভিসি করতে পারি, তাহলে আমার স্টিল কতটুকু শেয়ার নিবে সেটা চলে আসবে। এটাকে বলা হচ্ছে ভিএস। ওকে, এখন কথা হচ্ছে যে কনক্রিট কতটুকু শেয়ার নেয় এটা জানবো কিভাবে? এটাও গবেষকরা গবেষণা করে
সূত্র দিয়ে দিছে যে কনক্রিট যে শেয়ারটুকু নেয় সেটার মান হচ্ছে 2 φ√FC প্রাইম BWD। এই এতটুকু শেয়ার হচ্ছে আসলে কনক্রিট নেয়। তাহলে যে শেয়ারটুকু আসতেছে, যদি আমার এখানে শেয়ার আসে হচ্ছে 21 কিপ, তার মধ্যে আমরা এই যে 2 φ√FC প্রাইম BWD, বি বলতে বিমের উইডথ বুঝায়, ডি বলতে বিমের ডেপথ বুঝায়। এফসি প্রাইম আমরা জানি, ফাই হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, যেটা কিনা ফ্লেক্সারাল বা এর আগে যে লংগিটিউডিনাল রড বাইর করছি সেটার ক্ষেত্রে ছিল ফাই এর মান হচ্ছে 0.9। শেয়ারের ক্ষেত্রে ফাই এর মান হবে হচ্ছে 0.75। শেয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে ফাই এর মান হচ্ছে 0.75। কেন 0.75? ওটাতে কেন 0.9? কারণ মোমেন্ট খুব বেশি সার্টেন, এটাকে একুরেটলি ক্যালকুলেট করা যায় বা এস্টিমেট করা যায়, কিন্তু শেয়ারের শেয়ার যেহেতু এটা ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটা মোর আনসার্টেন, এটাকে অ্যাকুরেটলি ওইভাবে ক্যালকুলেট করা যায় না। কারণ এই কারণে শেয়ার ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি বেশি। মানে মোমেন্টের ক্ষেত্রে আমরা 10% ফ্যাক্টর অফ সেফটি ধরতাম, শেয়ারের ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে 25% ফ্যাক্টর অফ সেফটি। তো ফায়ার মান হচ্ছে 0.75। ওইটা করে আমরা পাইলাম কনক্রিট কতটুকু শেয়ার নেয়। কনক্রিট যে শেয়ারটুকু নেয় সেটা যদি হয় 10 কিপ, তাহলে ওইটা বাদ দিলে এই 10 কিপ তো কনক্রিটই নিয়ে নিল। তাহলে আমাকে আসলে রড ডিজাইন করতে হবে 11 কিপের জন্য। টোটাল শেয়ার থেকে কনক্রিট যে শেয়ারটুকু নেয় সেটা বাদ দিলে যেটা থাকবে এটাকে আমরা বলতেছি হচ্ছে ভিএস। এটার জন্য আমাকে আসলে ইয়ে করতে হবে, ভিএস ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিইউ মাইনাস 5VC। ভিসি যেটা, এটাকে ফাই দিয়ে এখানে গুণ করে বার করতেছি, এটাকে কনক্রিট যে শেয়ারটুকু নেয় এটাকে আমরা বলতে পারি হচ্ছে 5VC। ওকে, যদি এখানে ম্যাক্সিমাম স্পেসিং এর ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা যদি দেখা যায় যে এই শেয়ারের মান যেটা আসতেছে সেটা যদি আমার কনক্রিটের যে শেয়ার নেওয়ার ক্যাপাসিটি আছে তার চেয়ে কম হয়, আমার বিমে যে শেয়ারটুকু আসতেছে কনক্রিট যে শেয়ার নিতে পারে সেটার চেয়ে যদি কম হয়, তাহলে থিওরিটিক্যালি নট স্টিরাপস রিকোয়ার্ড। কারণ পুরা শেয়ার তো কনক্রিটই নিয়ে নিচ্ছে, তাই না? থিওরিটিক্যালি কোনো স্টিরাপসের দরকার নেই। হ্যাঁ, কিন্তু তারপরও একটা স্পেসিং প্রোভাইড করতে হবে, মিনিমাম মানে স্টিরাপস প্রোভাইড করতে হবে। এই মিনিমাম স্টিরাপস যে প্রোভাইড করতে হবে বা যে ম্যাক্সিমাম স্পেসিং প্রোভাইড করতে হবে, হ্যাঁ যদিও দরকার নেই কিন্তু তারপর আমাকে দিতে হবে, এইটাকে বলা হচ্ছে এস ম্যাক্স। যেখানে আমার শেয়ার যেটা আসতেছে ভিইউ, এর মধ্যে আমরা জানি যে এটার কিছু অংশ নেয় কনক্রিট, কিছু অংশ নেয় স্টিল। আমি দেখলাম আমার কনক্রিট যে শেয়ার নেয় সেটাই সাফিসিয়েন্ট, স্টিলের আর দরকার নেই। তাহলে আমি এখানে তো স্টিল না দিলেও চলে, কিন্তু কোডে বলছে যে না তুমি এইভাবে দিতে একবারে না আসলেও তোমাকে মিনিমাম কিছু স্টিল প্রোভাইড করতে হবে, মিনিমাম কিছু স্টিল। তো মিনিমাম স্টিল বলতে কি, আপনি কি রডের ডায়া কমাই দিবেন? না, মিনিমাম স্টিল বলতে বুঝায় যে আমার এখানে ওই শেয়ারের একটা শেয়ার রিইনফোর্সমেন্ট ক্ষেত্রে আমি আমি আগেই বলছি যে শেয়ারের ক্ষেত্রে আমরা কি ডিজাইন করি, স্পেসিং। একটা থেকে একটা রিং থেকে আরেকটা রিং এর দূরত্ব কতটুকু হবে সেটা, তো ম্যাক্সিমাম দূরত্ব যেটা হবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে, যদিও তার শেয়ারের প্রয়োজন নেই। তো এই এস ম্যাক্স হচ্ছে সেটা। এস ম্যাক্স আবার বলছে যে এই 5 years মানে যে স্টিলের জন্য যে শেয়ারটুকু লাগে সেটা যদি 2 φ এবং 4 φ এর মধ্যে থাকে, তাহলে এস ম্যাক্স বের করার এই তিনটা সূত্র, তিনটার মধ্যে থেকে আমরা মিনিমামটা নিব। আর যদি স্টিল যতটুকু দরকার হয় সেটা যদি 4 φ এবং 8 φ এর মধ্যবর্তী থাকে, তাহলে এস ম্যাক্স বাইর করার আরো কিছু ডিফারেন্ট সূত্র, এই যে এটার মধ্যে থেকে মিনিমামটা নিব। আর যদি দেখা যায় যে আমার এতই স্টিল মানে স্টিলে এতটুকুই শেয়ার আসছে যেটা কিনা 8 φ এর চেয়ে বড়, তাহলে সেকশন চেঞ্জ করতে হবে। সেকশন চেঞ্জ করতে মানে হচ্ছে
বিমের ডেপথ বাড়িয়ে দিতে হবে, মানে হচ্ছে শেয়ার বিমের ডেপথ বাড়িয়ে এই শেয়ারটুকু নিতে হবে। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং বের করার কতগুলো ক্রাইটেরিয়া পাইলাম। প্রথমে দেখতে হবে যে স্টিল কতটুকু শেয়ার নেয়, এটা হচ্ছে ভিএস, বা এটাকে আমরা 5 VS ও বলতে পারি। স্টিল শেয়ার নেয় কতটুকু সেটাকে আমরা বাইর করব। আলটিমেট শেয়ার যতটুকু আসতেছে সেখান থেকে কনক্রিটের যে শেয়ার নেওয়ার ক্যাপাবিলিটি, যেটাকে আমরা বলতেছি 5 VC, এটা বিয়োগ করলে আমরা স্টিলে কতটুকু শেয়ার আসতেছে সেটা পাবো। এখন এই 5 VS এর মান আমার যদি 25 রুট ওভার এফসি প্রাইম BWD আর 45 রুট ওভার এফসি প্রাইম BWD এর মধ্যে হয়, তাহলে ম্যাক্সিমাম স্পেসিং দেওয়ার সূত্র হচ্ছে এইটা। আর 4585 এর মধ্যে হইলে ম্যাক্সিমাম স্পেসিং দেওয়ার সূত্র হচ্ছে এইটা। আর যদি 85 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে সেকশন টু বি চেঞ্জড, মানে বিমের ডেপথ বাড়াইতে হবে, সহজ কথা। তো এটা তো পাইলাম ম্যাক্সিমামের সূত্র। এখন ম্যাক্সিমাম আমি এত স্পেসিং দিতে পারবো, এর চেয়ে কম দিতে পারবো না, বুঝা গেছে? মানে এর চেয়ে বেশি দিতে পারবো না। হুম। কোনো জায়গায় দেখা গেল যে আমার হিসাব করে আমি পাইলাম যে একটা রিং থেকে আরেকটা রিং এর দূরত্ব লাগে, মানে শেয়ার হিসাব করে পাইলাম 15 ইঞ্চি দূরে দূরে। আমি কি 15 ইঞ্চি দূরে দূরে দিতে পারবো? সেটার জন্য ম্যাক্সিমাম আছে। তখন কোড আসলো, কোড এসে বললো না, তুমি 15 ইঞ্চি দূরে দূরে রিং দিতে পারবা কিনা সেটা এই এস ম্যাক্স দিয়ে বাইর করতে হবে। এস ম্যাক্স দিয়ে বাইর করে দেখলাম যে মিনিমাম, মানে ম্যাক্সিমাম আমি দুইটা রিং এর মধ্যে দূরত্ব দিতে পারবো হচ্ছে 6.5 ইঞ্চি। তাহলে যদিও আমার দরকার হয় 15 ইঞ্চি পরে পরে স্টিরাপস, আমি 15 ইঞ্চি পরে পরে দিতে পারবো না, আমাকে 6.5 ইঞ্চি পরে পরে দিতে হবে। যেখানে স্টিরাপস এর বলতে গেলে দরকারও নেই, সেই সব জায়গায় আমাকে মিনিমাম 6.5 ইঞ্চি পরে পরে দিতে হবে। এই যে 6.5 ইঞ্চি ক্রাইটেরিয়াটা পাইলাম, এর চেয়ে কম দিতে পারবো, মানে এর চেয়ে ঘন ঘন করে দিতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি দিতে পারবো না। এই যে ক্রাইটেরিয়াটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের এই এস ম্যাক্স। আমি কি বুঝাইতে পারছি? অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, হ্যালো, শোনা আছে? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন এটা তো গেল হচ্ছে ম্যাক্সিমাম। আর জেনারেলি আমার স্টিরাপস এর জন্য কতটুকু স্পেসিং লাগে সেটা কোথা থেকে আসবে? এটা তো শেয়ার থেকে আসবে। শেয়ার যদি হয়েছে 20 কিপ, এটা থেকে জেনারেল স্পেসিং আমি বাইর করব এই সূত্র দ্বারা। এই সূত্রটা আমি দেখাই। এস ইকুয়াল টু ফাই এভি এফ ওয়াই ডি। ফাই তো আপনি জানেন, শেয়ারের জন্য 0.75। এভি হচ্ছে স্টিরাপসের এরিয়া। এখন আমরা, হ্যালো, শোনা আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা এই যে স্পেসিং অফ স্টিরাপসে ছিলাম। তো স্পেসিং অফ জি শোনা স্টিরাপস স্যার। যাচ্ছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা দেখা আচ্ছা, যাচ্ছে। দাঁড়ান। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আমাদের স্পেসিং
নর্মাল স্পেসিং এটা তো পাইলে ম্যাক্সিমাম, এটা একটা ক্রাইটেরিয়া সেট হইলো যে ভাই আমি 6.5 ইঞ্চির পরে আমি হচ্ছে স্পেসিং এর চেয়ে বেশি দিতে পারবো না, এর চেয়ে কম দিতে পারবো কিন্তু বেশি দিতে পারবো না। তো প্রকৃতপক্ষে আমার কতটুকু স্পেসিং দিতে হবে এইটা আসলে পাবো হচ্ছে আমি এই সূত্র থেকে। এটা আসলে পাবো হচ্ছে আমি এই সূত্র থেকে, এই যে এইটা, এটা হচ্ছে আমার মেইন সূত্র আর কি। ওইটা ওই যে গুলো দেখাইলাম ওইগুলো হচ্ছে যে একটা ক্রাইটেরিয়া সেট করা, যে আমি আসলে ম্যাক্সিমাম কতটুকু স্পেসিং দিতে পারবো সেটা একটা ক্রাইটেরিয়া সেট করলাম। কিন্তু আসলে মেইন সূত্রটা হচ্ছে এইটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে একবার সহজ সূত্র একটা। হুম এই স্পেসিং বাইর করার সূত্র হচ্ছে ফাই এভি এফ ওয়াই ডি ভিউ মাইনাস ফাই ভিসি। ভিউ মাইনাস ফাই ভিসি যেটা, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে কতটুকু শেয়ার স্টির আপস নিবে, মানে ফাই ভিএস। ফাই ভিএস যা, আর ভিউ মাইনাস ফাই ভিসিও তাই। এখানে অজানা শুধুমাত্র আছে এভি। এভি হচ্ছে যে আমরা একটা রিং এর ছবি আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রিং এর এই বাহু এবং এই বাহু, এই উপর এবং দুইটা নিচের বাহু, এরা কিন্তু কোনো শেয়ার নেয় না। হুম কারণ শেয়ার হচ্ছে আপনার ভার্টিক্যাল ফোর্স, উপর থেকে নিচের দিকে আসে। হ্যাঁ, শেয়ার আসতে পারে। ওই শেয়ারটা মানে ফোর্সটা উপর থেকে কাজ করে, তখন শেয়ার ফোর্স জেনারেট হয় আর কি। তো এই শেয়ার ফোর্সটা নেয় আসলে এই স্টিরাপসের এই দুইটা পা, এটা এবং এটা। তাহলে এই দুইটা ভার্টিক্যাল ল্যাগ আসলে এই ফোর্সটাকে মিনিমাইজ করে। আর হরিজন্টাল যে দুইটা, এটা লুপ ক্লোজ করার জন্য ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি এটা আসলে মানে তেমন কোনো কাজে লাগে না শেয়ার নেওয়ার ক্ষেত্রে। তাহলে এইখানে শেয়ারটা নিচ্ছে হচ্ছে আসলে দুইটা বাহু। হুম এই কারণে এটার নাম হচ্ছে টু লেগ স্টিরাপস। টু লেগড স্টিরাপস। ওকে, টু লেগড স্টিরাপস বলে এটাকে, দুইটা বাহু। তো অনেক সময় দেখা যায় যে অনেক ব্রিজের ক্ষেত্রে অনেক সময় মানে শেয়ার অনেক বেশি আসে, তখন আসলে দুই রড দিয়ে হয় না, তখন ইন্টারমিডিয়েটলি আরো এইভাবে ইউ করে আরো স্টিরাপস প্রোভাইড করতে হয় ইন্টারমিডিয়েট। তখন কিন্তু এই দুই বাহু ছাড়াও আরো ভিতরের দুই বাহু শেয়ার নেয়, তখন এটাকে বলা হচ্ছে ফোর লেগ স্টিরাপস। আমি কি বুঝাইতে পারছি? যে সাধারণত জেনারেলি আমাদের টু লেগ স্টিরাপস থাকে, দুইটা বাহু থাকে। আর বিম যদি আরো ডিপ হয়, শেয়ারের মান যদি অনেক বেশি হয়, তাহলে ইন্টারমিডিয়েটও আরো কিছু স্টিরাপস প্রোভাইড করা হয়। তখন এটা হয়ে যায় হচ্ছে ফোর লেগ স্টিরাপস। তখন চারটা লঙ্গিচুডিনাল বাহু ওই শেয়ারটুকুকে নেয়। তো টু লেগ স্টিরাপ যদি হয় সেই ক্ষেত্রে আসলে এই বাহু এবং এই বাহু নেয়। একটা বাহু রড যেটা আছে 10 mm যদি আমরা ইউজ করি, 10 mm এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এটা দুইটা বাহু নিচ্ছে শেয়ারটুকু, এই কারণে ইনটু আমাকে দিতে হবে 2। এই যেটা পাবো সেটাই হচ্ছে আমার এরিয়া অফ দ্য শেয়ার, বা এটাকে আমরা এভি বলতে পারি। শেয়ারকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এরিয়া অফ দ্য শেয়ার বা এভি বলতে পারি। তাহলে এভি যদি আমার 2 লাখ স্টিরাপস হয় এবং আমি যদি 10 mm বার ইউজ করি, তাহলে 10 mm বারের এরিয়া হচ্ছে 0.11, 2 লাখ স্টিরাপস এর জন্য ইন্টু 2। সেটা যদি 12 mm বার হয়, 12 mm বারের এরিয়া হচ্ছে 0.20 ইন্টু 2। এইভাবে করে আমি এভির মানটা পেয়ে যাব। তো পেয়ে গেলে আমি ওইখান থেকে স্পেসিং বের করে আনতে পারবো। আমরা অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হবে। আমরা দেখি অঙ্কতে আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবলেম দেওয়া আছে, একটা 30 ফিটের স্প্যানের বিম দেওয়া আছে। আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, এখন শোনা যাচ্ছে। আগে শোনা যায় নাই? হ্যালো। স্যার শোনা গেছে, এর আগে শোনা গেছে। সবগুলো আচ্ছা, শোনা গেছে। ঠিক ঠিক আছে। এখন আমাদের একটা 30 ফিটের স্প্যানের বিম আছে, যেটার মধ্যে
লোড কাজ করতেছে হচ্ছে 3 কিপ পার ফিট ডেড লোড আর 2.5 কিপ পার ফিট লাইভ লোড কাজ করতেছে। বলছে যে এটা শেয়ার ডিজাইন করতে হবে। হ্যাঁ, এটার এফসি প্রাইম এফওয়াই সব দিয়ে দেওয়া আছে। তো এখন আমরা লোডটাকে, যেহেতু ইউএসডি মেথড, আমরা লোডটাকে ফ্যাক্টরাইজ করে ফেলি। 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড করতে পারি, বা 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড করতে পারি। করে আমি আলটিমেট লোড বের করলাম, এই টোটাল লোডটার আলটিমেট লোড। এখন আমরা শেয়ার জানি, যেরকম মোমেন্টের মান জানি, যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মোমেন্টের মান হচ্ছে WL²/8, যেটা মাঝখানে আসে, তাই না? আর শেয়ারের মান হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে WL/2, ম্যাক্সিমাম শেয়ারের মান, মানে এইটার মান হচ্ছে WL/2। তাহলে এইটা করে বের করি আমরা, WL/2 করে, এই যে WL/2 করে আমরা বের করলাম। W তো আমরা জানি 7.6, L হচ্ছে তার স্প্যান আমরা জানি 30 ফিট, /2। এটা করে আমার শেয়ার হচ্ছে 114 কিপ আসছে। এখন আমি তো বলছি যে এই শেয়ার ধরে আমরা ডিজাইন করব না, কারণ হচ্ছে এটার অনেকটুকুই নিয়ে নেয় কে, কলাম। হ্যাঁ, আমি এখান থেকে আসলে ডি ডিস্টেন্স দূরে যে শেয়ারটা আছে সেটা আমি ডিজাইন করব। তো এটা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েও বের করতে পারি। সিমিলার ট্রায়াঙ্গেল কিভাবে, যে 15 ফিটের জন্য, এই যে 15 ফিট, এই ডিস্টেন্স হচ্ছে 15 ফিট। 15 ফিটের জন্য শেয়ারের মান হচ্ছে এত, 114, ঐকিক নিয়মে 114। তাহলে এই ডি ডিস্টেন্স বাদ দিলে, মানে এই 15 ফিট থেকে যদি আমি আরো 26 ইঞ্চি, ডি হচ্ছে বিমের ইফেক্টিভ ডেপথ 26 ইঞ্চি, এই 26 ইঞ্চি বাদ দিলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সের জন্য শেয়ারের মান কত। তো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা কিন্তু এখানে এই মানটা বের করতে পারি। যদি আপনি সিমিলার ট্রায়াঙ্গেলে যেতে না চান, তাহলে সহজ সূত্র আছে, যে ভি ম্যাক্স থেকে ডাব্লিউ ডি মাইনাস করলে আমরা ভিইউ পাই যাব। তো ভি ম্যাক্স হচ্ছে 114, এখান থেকে ডাব্লিউ হচ্ছে তার যে আলটিমেট লোড, এই যে 7.6, এই 7.6 ইন্টু ডি হচ্ছে তার ইফেক্টিভ ডেপথ দিয়ে দেওয়া আছে 26 ইঞ্চি। তো এটা করলে আমার এই শেয়ারটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল শেয়ার 97.6। আসলে ম্যাক্সিমাম শেয়ার আসছে 114, কিন্তু 114-র জন্য আমরা ডিজাইন করব না, আমরা করব ওই তা থেকে ডি ডিস্টেন্স দূরে আমরা শেয়ারের মান কত আসছে সেটা 97.6 আসছে, সেটা আমি ডিজাইন করব। এখন এই শেয়ারের কিছু অংশ নিবে হচ্ছে কনক্রিট, আর বাদ বাকি অংশ নিবে হচ্ছে স্টিল। তাহলে কনক্রিট কতটুকু অংশ নেয় আমরা বের করে ফেলি। এই যে শেয়ার ক্রেডিট বাই কনক্রিট, ওই যে আমি বলছিলাম যে 2π√FC'/BWD, এই সূত্র দিয়ে আমরা কনক্রিট কতটুকু শেয়ার নেয় সেটা পেয়ে যাব। তাহলে এখানে দিলাম, দিয়ে পাইয়ে দিলাম 29.6। এই যে 57.6 কিপ আসতেছে, এর মধ্যে 29.6 কিপ শেয়ারই আসলে নিয়ে নেয় কনক্রিট। তাহলে বাদ বাকি শেয়ারটুকু নিবে হচ্ছে স্টিল, এর জন্য আমার স্পেসিং ডিজাইন করতে হবে। তাহলে স্টিল কতটুকু নিবে, এটাকে আমরা যদি বলি 5 স্টিল নিবে আলটিমেট বা ক্রিটিক্যাল যে শেয়ার, তার থেকে যে কনক্রিট শেয়ারটুকু নিয়ে নিছে সেটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি পাইলাম হচ্ছে 68 কিপ। তাহলে এইটা নিতে হবে হচ্ছে স্টিলের। এইটার জন্য আসলে আমি স্টিলটা ডিজাইন করব 68 কিপ যাতে শেয়ার নিতে পারে, সেটার জন্য তার স্পেসিংটা কিরকম হবে সেটা আমি ডিজাইন করব। আচ্ছা, তো এইটার জন্য যে এস ম্যাক্স এর ক্রাইটেরিয়া সেট করতে হবে। এস ম্যাক্স এর ক্রাইটেরিয়া সেট করার জন্য আমাদের সূত্র হচ্ছে 25, 45, 85, এই মানগুলা বের করতে হবে এবং দেখতে হবে আমার এই মানটা, এটা কি 25 আর 45 এর মধ্যে অবস্থিত, নাকি 45 আর 85 এর মধ্যে অবস্থিত। যদি 25 আর 45 এর মধ্যে অবস্থিত হয়, তাহলে এস ম্যাক্স এর একরকমের সূত্র, আর সেটা যদি 45 আর 85 এর মধ্যে অবস্থিত হয়, তাহলে এস ম্যাক্স এর আরেক রকমের সূত্র, যেটা আমরা আগে দেখে আসছি। তো আমরা 25 তো আগেই বের করছি, এইটা তো এইটাই, এই যে 29.6, এইটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে আমরা 45 পাই যাব। 45 যেটা পাবো, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে আমরা 85 পাই যাব। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এটা করে আমরা যে দেখি যে এই এস ম্যাক্স এর আমরা আসলে দেখলাম যে আমাদেরটা আসলে কোথায় পড়ে।
আমরা দেখলাম যে আমাদেরটা পরে হচ্ছে 4585 এর মধ্যে। তো 4585 এর মধ্যে পড়লে এস ম্যাক্স এর তিনটা ক্রাইটেরিয়া বলছে এস ম্যাক্স বের করার। একটা হচ্ছে হাফ এভি এফ ওয়াই ডিভাইডেড বাই 0.75 রুট ওভার এফ সি প্রাইম বিডাব্লিউ। এভি হচ্ছে স্টিরাপস এর জন্য এরিয়া, যেহেতু এটা 2 লেগ স্টিরাপস, এটার এরিয়া হচ্ছে 2 ইন্টু 0.11, আগে দেখাইছি আমি। এটার মান হচ্ছে এভি। এফ ওয়াই তো আমার প্রশ্নে দেওয়া আছে 60, এফ সি প্রাইম প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 3 সম্ভবত, না 4। আর বিডাব্লিউ হচ্ছে বিমের উইডথ, এই যে বিমের উইডথ দিয়ে দেওয়া আছে 12 ইঞ্চি। ঠিক আছে, তো এইটা বসাইলাম, বসায় দেখলাম যে 11.6 ইঞ্চি। এস ম্যাক্স এর আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে D/4। ডি হচ্ছে তার ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথকে 4/1 করলে আমরা পাবো। এস ম্যাক্স হচ্ছে আরেকটা হচ্ছে 12 ইঞ্চি, এটা কনস্ট্যান্ট, এটা দিয়ে দিছে। এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেই মানটা নিব। তো মিনিমাম আমি কি দেখলাম, 6.5 ইঞ্চি। এর মানে হচ্ছে আমার স্টিরাপস লাগুক আর না লাগুক, আমার 6.5 ইঞ্চি পরে পরে আমাকে স্টিরাপস দিতে হবে। তার চেয়ে বেশি দূরত্বে স্টিরাপস আমি দিতে পারবো না। এখন যদি আহ প্রকৃতপক্ষে এখন আমার কতটুকু, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। প্রকৃতপক্ষে আমার শেয়ার কতটুকু আসছে আমরা দেখি। প্রকৃতপক্ষে আমাদের শেয়ার আসছে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা শেয়ার আছে 68 কিপ। আর 68 কিপের জন্য আমার স্পেসিং কত আসে সেটা বাইর করি। ওই যে এইটা হচ্ছে স্পেসিং বাইর করার মেইন সূত্র। ওইটা তো ক্রাইটেরিয়া একটা সেট করলাম। এখানে স্পেসিং বাইর করার মেইন সূত্র হচ্ছে এইটা, এস ফাই এভি এফ ওয়াই ডি ডিভাইডেড বাই ভিউ মাইনাস 5 ইসি। ভিউ মাইনাস 5 ইসি যেটা, এটাই হচ্ছে 5 ইএস, এটাই হচ্ছে 68 কিপ। এটা এখানে বসাবো, বাদ বাকি সব বসাই দিব। বসাই দেখলাম আমার যে ইয়েটা আছে সেটা কি এস ম্যাক্স এর চেয়ে ছোট আছে, না এস ম্যাক্স এর চেয়ে বড় হয়ে গেছে। আমি যদি হিসাব করে দেখি এস ম্যাক্স এর চেয়ে ছোট আছে, তাহলে এইটাকে স্পেসিফিক আকারে দিব। আর যদি দেখি এস ম্যাক্স এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে এস ম্যাক্স কে আমি দিব। তাহলে এটাকে আমরা দেখলাম 3.5 ইঞ্চি পরে পরে। তো এখানে এই যে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এই জায়গায় স্টিরাপসটা বসবে হচ্ছে 3.5 ইঞ্চি পরে পরে। এই জায়গায় স্টিরাপস গুলার স্পেসিং হচ্ছে 3.5 ইঞ্চি পরে পরে। এরপরে মাঝখানের জন্য এটা হচ্ছে সাপোর্টে, এখানেও 3.5 ইঞ্চি পরে পরে স্টিরাপস বসবে এইখানে। তারপরে এই মাঝের জন্য আমরা বের করব। তো মাঝের জন্য বের করতে হইলে এই 3 ভাগ তো করে ফেলছি, এই টোটাল যদি 30 ফিট হয়, তাহলে এটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 10 ফিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে মাঝের হিসাবে 15 ফিটের জন্য আমরা বিএমএক্স পাইছি কত সেটা বাইর করব। বাইর করে এখন আমরা 5 ফিটের জন্য, এই দূরত্ব হচ্ছে 5 ফিট, 5 ফিটের জন্য আমার এটা কত, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি, অথবা ওই যে ডাব্লিউডি মাইনাস করে ওইভাবে করেও বিএমএক্স থেকে এই মানটা বের করতে পারি। এই মানটা বের করে সেম সূত্রতে বসাই দিব। এসম্যাক্স তো একবার বের করে ফেলছি, ক্রাইটেরিয়া তো সেট হয়ে গেছে, এখন আর আমার আর এসম্যাক্সে যাইতে হবে না। আমি জাস্ট যেটা করব যে এই সূত্রতে বসাই দিব, বসায় আমি স্পেসিংটা বের করবো। এখন স্পেসিং পাইলাম, এখানে তো স্পেসিং আপনি দেখবেন যে এখানে 8 ইঞ্চি পরে পরে স্পেসিং লাগে, এরকম পাইলেন, বা 9 ইঞ্চি পরে পরে দিতে হয়, এরকম আমরা পাইলাম। আপনি কি 8 ইঞ্চি আর 9 ইঞ্চি পরে পরে এখানে রিং দিবেন? এখানে কি 8 থেকে 9 ইঞ্চি পরে পরে আপনি রিং দিবেন? না স্যার, সাড়ে কত ছয় ইঞ্চি ইঞ্চি পরে পরে দিবেন? ভিতরে স্যার। হ্যাঁ, 6.5 ইঞ্চি। এখানে এখানে যেহেতু শেয়ার কমে আসতেছে, এইখানে দেখবেন যে হিসাব করলে আপনি দেখবেন যে স্পেসিং অনেক বেশি পাবেন। এটা পরীক্ষিত, হিসাব করলে স্পেসিং অনেক বেশি পাবেন। তো এই কারণে আমরা স্পেসিং আমি বেশি দিব না, না দিয়ে আমি কি করব, স্পেসিং আমি বেশি না দিয়ে এইখানে আমরা আহ ওই 6.5 ইঞ্চি পরে পরে আমি দিয়ে দিব। তাহলে এই জায়গায় 3.5 ইঞ্চি পরে পরে দিলাম স্টিরাপস, মাঝখানে দিলাম হচ্ছে 6.5 ইঞ্চি পরে পরে, আর এই পাশে দিলাম হচ্ছে 3.5 ইঞ্চি পরে। তো এইভাবে করে আমরা স্টিরাপস এর ডিজাইনটা দেখবো। এটা একটাই অঙ্ক, হ্যাঁ, এবং খুবই ছোট। এটা আপনি দেখলে বুঝবেন যে এটা খুবই ইজি। আমরা কি করছি একটু জাস্ট রিকল করি, রিকল করলে ক্লিয়ার হয়ে যাবে। আহ
আমরা যেটা ছিল যে এখানে প্রথমে লোড দেওয়া ছিল, সেই লোড গুলা দিয়ে আমরা কি করছি, লোড দেওয়া ছিল, এই লোড দিয়ে আমি হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার বের করছি। ম্যাক্সিমাম শেয়ার বের করার সূত্রটা হচ্ছে, আগে যেটা করছি লোডকে ফ্যাক্টর করছি, করে ম্যাক্সিমাম শেয়ার বের করছি। ম্যাক্সিমাম শেয়ার বের করার সূত্র হচ্ছে WL/2, এটা করে বের করছি। কিন্তু এটাই আমার ক্রিটিক্যাল শেয়ার না, ক্রিটিক্যাল শেয়ার হচ্ছে এই ম্যাক্সিমাম শেয়ার থেকে WD ডিসটেন্স দূরে অবস্থিত, মানে ডি ডিসটেন্স দূরে অবস্থিত, এটার মানটা বের করছি ম্যাক্সিমাম শেয়ার থেকে -WD করে করে পাইছি। এখন এই শেয়ারের কিছু অংশ নিবে কনক্রিট, কিছু অংশ নিবে হচ্ছে, বাদ বাকি অংশটুকু নিবে হচ্ছে স্টিল। এটা আমরা জানি। কনক্রিট কতটুকু শেয়ার নিবে সেটা আমরা 2π√FC'BWD করে বাইর করলাম। তাহলে টোটাল শেয়ার আমি পাইছিলাম 57.6, এর মধ্যে কনক্রিট নিয়ে নিচ্ছে 29.6, তাহলে বাদ বাকি অংশটুকু কে দিবে, স্টিল, 68 কিপ। তাহলে এই 68 কিপ দিয়ে আমি আসলে ডিরেক্টলি যদি বলতে হয় তাহলে এখানে চলে আসবো, 68 কিপ দিয়ে আমি এখানে স্পেসিং বাইর করে ফেলবো। স্পেসিং আমার কত লাগে, আমরা দেখলাম 3.5 ইঞ্চি। এখন এইখানে একটা কথা আছে যে এইটাকে কম্পেয়ার করতে হবে এস ম্যাক্স এর সাথে। এই এস ম্যাক্স কি জিনিস? হ্যাঁ, এই এস ম্যাক্স বের করার জন্য ওইখানে আমাকে দেখতে হবে যে আমার 254585 এই তিনটা করতে হবে। তো এটা সোজা, 25 তো আমরা বের করে রাখছি, ওইটাকে 2 দিয়ে গুণ করে 45, ওইটাকে 4 দিয়ে গুণ করলে 85 পাওয়া যাবো। আচ্ছা, এখন আমারটা পড়ছে 4585 এর মাঝামাঝি, তাহলে আমার এস ম্যাক্স বাইর করার ক্রাইটেরিয়া এইটা। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী পাইলাম 6.5 ইঞ্চি। তাহলে এখন 6.5 ইঞ্চির সাথে কম্পেয়ার করব যে আমাদেরটা কি 6.5 ইঞ্চির চেয়ে কম আসছে, কম থাকলে ওইটাই দিব, আর 6.5 ইঞ্চির চেয়ে বড় আসলে তাহলে আমি 6.5 ইঞ্চি প্রোভাইড করব। এই শেষ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এই এই অঙ্কটা খুবই ইজি আর কি, এটা জাস্ট মানে এক একবার দেখলেই আসলে হয়ে যাবে। এখন আমরা স্ল্যাবে চলে যাই। আমরা একটু এখন আমরা চলে আসি হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনে। ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন আরো ইজি কম্পারেটিভলি। এটা হচ্ছে একটা সিঙ্গলি রিইনফোর্স বিম এর মতো করে ডিজাইন করা হয়। হুম, এখন স্ল্যাবের মধ্যে ওয়ান ওয়ে স্ল্যাব অ্যাকচুয়ালি কি জিনিস? তো আমরা যদি কনভেনশনাল বিম কলাম সাপোর্টেড স্ল্যাবের কথা চিন্তা করি, যে একটা স্ল্যাব প্যানেলের চারপাশে এরকম বিম আছে, বিম থাকতে হবে, যেটা বিম কলাম সাপোর্টেড স্ল্যাব, এবং এখানে আমরা ধরলাম কলাম আছে, এই জায়গায় কলাম আছে, এই জায়গায় কলাম আছে, এই জায়গায় কলাম আছে। আচ্ছা, এখন আমার এই স্ল্যাব প্যানেলটা যদি
এরকম হয়, এরকম যদি থাকে তখন আমরা স্ল্যাব গুলাকে বলি হচ্ছে বিম কলাম ফ্রেম স্ট্রাকচার স্ল্যাব। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেম স্ল্যাব বা ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম কেন বলতেছি, কারণ এটাতে বিম আছে এবং কলাম আছে। তো স্ল্যাবে যে লোডটা অ্যাপ্লাই হয় সেটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় হচ্ছে বিমে, এটা ডিস্ট্রিবিউট হয়ে যায় হচ্ছে বিমে। বিমে বিম হচ্ছে তার সাপোর্ট, ঠিক আছে। এই বিমে মানে স্ল্যাবের লোড গুলা যেখানেই দিই না কেন, আমি স্ল্যাবের এই জায়গায় দাঁড়াই অথবা এই জায়গায় দাঁড়াই অথবা মাঝে দাঁড়াই, এটার ইফেক্ট মাঝ বরাবরই আসে। এটা ইফেক্ট তার মাঝ বরাবরই, যেখানেই লোড অ্যাপ্লাই করি সম্পূর্ণ ইফেক্ট তার তার মাঝ বরাবর আসে। কারণ হচ্ছে একটা স্ল্যাবের ক্ষেত্রে তার সেন্টার অফ গ্র্যাভিটি এই মাঝ বরাবর কাজ করে। আমি যদি একটা তেরপাল নেই, এরকম করে বাঁধি এবং বৃষ্টি পড়ে ওই তেরপালে, আপনি দেখবেন ওই তেরপালটা মাঝ বরাবর গিয়ে এইভাবে বেঁকে যাবে এবং ওই মাঝে পানিগুলা জমা হবে, ঠিক আছে। এখন বৃষ্টি আমার এই পাশে পড়ুক অথবা এই পাশে পড়ুক অথবা এই পাশে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, তার ইফেক্টটা কোথায় আসবে? ইফেক্টটা আসবে তার ঠিক মাঝ বরাবর। তাহলে আমি একটা স্ল্যাবে যতই লোড অ্যাপ্লাই করি না কেন, সেই লোডগুলার সম্মিলিত রূপ হচ্ছে তার মাঝ বরাবর আসলে সে ইফেক্ট করে আর কি, ঠিক আছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন সে কোন স্ল্যাবটাকে আমি ওয়ান ওয়ে, তাহলে আমি বুঝতে পারলাম যে আমি স্ল্যাবের যে কোনো জায়গায় লোড দেই না কেন, তার ইফেক্টটা কোথায় চলে আসবে? ঠিক স্ল্যাবের মাঝ বরাবর। এবং ওই মাঝ থেকে আসলে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে আলটিমেটলি কোথায় যাবে? যাবে হচ্ছে বিমে। এখন একটা স্ল্যাব যদি এরকম হয়, মনে করেন একটা ফুটবল মাঠের মতো, যার এই পাশে আছে হচ্ছে 10 ফিট আর এই পাশে আছে হচ্ছে 20 ফিট, ঠিক আছে। এখন আপনাকে দাঁড় করাই দিয়ে দেওয়া হইলো যে আপনি এই মাঠের মাঝখানে দাঁড়ান, বা 5 জনকে দাঁড় করাই দেওয়া হইলো। বলা হইলো যে আপনার ফিনিশ লাইন হচ্ছে এই মাঠের বাউন্ডারি, মানে এই বাউন্ডারিতে গেলেই আপনি জয়ী, যে আগে যেতে পারবে সে জয়ী হবে। এখন এই বরাবর যদি আপনি ফিনিশ লাইনে যাইতে চান, তাহলে আপনাকে অতিক্রম করতে হবে 10 ফিট দূরত্ব। আর এই বরাবর যদি যেতে চান, আপনাকে অতিক্রম করতে হবে 5 ফিট দূরত্ব, কোনাকুনি আরো বেশি, কারণ আমরা জানি অতিভুজের মান আরো বড় হয়। তো আপনি আসলে কোন দিকে দৌড় দিবেন? আপনি কি এই লম্বা দিকে দৌড় দিবেন নাকি আপনি শর্টার দিকে দৌড় দিবেন? আপনার শর্টের দিকে। ফিনিশ লাইন, হ্যাঁ, আপনি 5 ফিটের দিকে দৌড় দিবেন, কারণ এখানে অল্প সময় আপনি আপনার ফিনিশ লাইনে পৌঁছাইতে পারতেছেন, তাই না? আপনি তো অবশ্যই 10 ফিটের দিকে দৌড়াবেন না। তো এই যে 5 ফিটের দিকে আপনি দৌড়াইলেন, তাহলে আপনি পাথ চুজ করলেন কোন দিকে? শর্টার ডিরেকশন, মানে আপনার শর্টার ডিরেকশন বরাবর আপনি দৌড়াইছেন। একইভাবে আপনি লোডের কথা চিন্তা করেন, লোড কোথায় কেন্দ্রীভূত থাকে? তার সিজি বরাবর বা সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর। সেটা কোথায়? মাঝখানে। এই মাঝখান থেকে লোডটাকে ডিস্ট্রিবিউট করে কোথায় নিয়ে যেতে হবে? তার সাপোর্টে, বিমে। বিম নিয়ে যাবে কলামে, তাই না? তো এই বিমে যে নিয়ে যাবে, এখন লোড কি করবে? লোডও তো আপনার মতো, সে শর্টকাট রাস্তা অবলম্বন করে বিমে যাইতে যাইবে। তাহলে অ্যাকচুয়ালি সে শর্টার ডিরেকশন বরাবর দৌড়ে তার লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিবে। তো এই শর্টার ডিরেকশন বরাবর সে যখন দৌড়াবে, তখন এই স্ল্যাবটা অ্যাকচুয়ালি, এটাকে যদি এইভাবে আঁকি আমরা 3D-তে, এই যে এইভাবে, তাহলে এই স্ল্যাবটা যখন শর্টার ডিরেকশনে দৌড়াবে, তাহলে এটা বাঁকবে। অ্যাকচুয়ালি লোড গুলো যখন শর্টার ডিরেকশনে দৌড়াবে, এটা অ্যাকচুয়ালি বাঁকবেও শর্টার ডিরেকশন বরাবর। তাহলে এই বাঁকাটাকে আটকানোর জন্য আমার শর্টার ডিরেকশন বরাবর রিইনফোর্সমেন্ট দিলেই হয়। শর্টার ডিরেকশন বরাবর যদি আমি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারি, তাহলে এই বাঁকাটাকে আটকানো যায়। লঙ্গার ডিরেকশন বরাবর আসলে থিওরিটিক্যালি কোনো রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয় না। এই যে একদিকে লোড ডিস্ট্রিবিউশন হইলো এবং রিইনফোর্সমেন্টও আমি একদিকেই দিলাম, এই কারণে এই স্ল্যাবটার নাম হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। আমি কি বুঝাইতে পারছি? এবং এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে এটার
লেন্থ এবং উইডথের রেশিও 2 এর সমান অথবা তার চেয়ে বেশি হইতে হবে। লেন্থ এবং উইডথের রেশিও, লেন্থ হচ্ছে 20 ফিট, উইডথ হচ্ছে 10 ফিট, তাহলে তাদের রেশিও কত? 2। লেন্থ এবং উইডথের রেশিও 2 এর সমান অথবা তার চেয়ে অধিক হইতে হবে। অধিক হইলে আসলে লোডগুলা শর্টার ডিরেকশন বরাবর দৌড়াবে, স্ল্যাবটা বাঁকবেও শর্টার ডিরেকশন বরাবর, ওই বাঁকাটাকে আটকানোর জন্য আমরা রিইনফোর্সমেন্টও দিব শর্টার ডিরেকশন বরাবর। তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এখন এটা যদি হয় 15 ফিট বাই 15 ফিট একটা স্ল্যাব, মনে করেন এই স্ল্যাবটাই যদি হয় 15 ফিট বাই 15 ফিট স্ল্যাব, ওকে। সেম কাহিনী, আপনি মাঝখানে আছেন, কয়েকজন মাঝখানে আছে, 6 জন আছে মাঝখানে। এখন তাকে বলো তুমি ফিনিশ লাইনে যেতে হবে, তাহলে এই দিক বরাবর তার যে দূরত্ব অতিক্রম করতে হবে, এই দিক বরাবর তার সেম দূরত্ব অতিক্রম করবে। তো আপনি যদি এখানে দাঁড়ান, দাঁড়ায় যদি আপনি দূরত্ব দেখেন, আপনি বলবেন যে আরে এইদিকে গেল যেরকম দূরত্ব, এইদিকে গেল এরকম দূরত্ব। দেখা গেল 3 জন দৌড় দিল এইদিকে, 3 জন দৌড় দিল এদিকে। তো তখন কি হইলো, এই লোডটাও সিমিলার কাজ করে। যদি লেন্থ এবং উইডথের রেশিও 2 এর চেয়ে কম হয়, যে কোনো স্ল্যাব হয়, তখন আসলে লোড শর্টার ডিরেকশন বরাবরও যায় কিছু লোড, আবার কিছু লোড লঙ্গার ডিরেকশন বরাবরও যায়। দুই দিকেই আসলে লোডটা ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে? তো এই যে দুই দিকে লোডটা ডিস্ট্রিবিউট হয়, এই কারণে এই স্ল্যাবটা যেরকম শর্টার ডিরেকশন বরাবর বাঁকে, এই বাঁক আটকানোর জন্য শর্টার ডিরেকশনের রিইনফোর্সমেন্ট দিতে হয়। একইভাবে এই স্ল্যাবটা এভাবে লঙ্গার ডিরেকশন বরাবরও বাঁকে, এই যে লঙ্গার ডিরেকশন বরাবরও বাঁকে। তাহলে এই বাঁকা আটকানোর জন্য লঙ্গার ডিরেকশন বরাবরও আমাকে কি করতে হবে? রিইনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে যদি লেন্থ এবং উইডথের রেশিও 2 এর চেয়ে কম হয়, তাহলে আসলে একটা স্ল্যাব আসলে দুই দিকেই লোড ডিস্ট্রিবিউট হয়, শর্টার এবং লঙ্গার দুই দিকেই লোড ডিস্ট্রিবিউট হয়। এই দুই দিকেই লোড ডিস্ট্রিবিউট হওয়ার কারণে সে আসলে দুই দিকেই বাঁকে এবং তার রিইনফোর্সমেন্টও দিতে হয় দুই দিকে। এই কারণে এটাকে বলা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। তো এই বিম কলাম সাপোর্টেড স্ল্যাব সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, একটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। তো আমাদের সিলেবাসে আসছে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব পরবর্তীতে আমরা দেখব, মানে এটা পরবর্তী সিলেবাসে আছে আর কি। আমি কি বুঝাতে পারছি? ওয়ান ওয়ে স্ল্যাব বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওয়ান ওয়ে স্ল্যাবে তো আসলে লোডটা যায় হচ্ছে শর্টার ডিরেকশনে, বাকেও শর্টার ডিরেকশনে, আমরা শর্টার ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দিলেই হয়। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবে কি আমি লঙ্গার ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দিব না? কারণ ওইদিকে তো দিব লোড স্যার। যাচ্ছে না, ওইদিকে বাঁকতেছেও না, কেন দিব? ওইদিকে তো লোড যাচ্ছে না, ওইটা বাঁকতেছেও না, তাহলে আমি দিব কি কেন ওইখানে? স্যার বিএনপিসি কোড অনুযায়ী দিতে হবে স্যার। হ্যাঁ, কোড কিসের জন্য এটা জানতে হবে। যে আমি তো লঙ্গার ডিরেকশন বরাবর থিওরিটিক্যালি রড রাখতেছে না, কিন্তু প্র্যাকটিক্যালি লঙ্গার ডিরেকশন বরাবরও ওই যে এস ম্যাক্স এর মতো, একটু আগে যেরকম এস ম্যাক্স দেখলাম, যে আমার যদি স্টিল নাও লাগে, স্টিরাপস নাও লাগে, তারপরেও আমাকে 6.5 ইঞ্চি পরে পরে স্টিরাপ দিতে হবে, ঠিক আছে? এখন এই যে ইয়েটা স্ল্যাবটা, এটা কি দিয়ে তৈরি হয়? আমরা জানি কনক্রিট দিয়ে তৈরি হয়। কনক্রিটের ভিতরে কি আছে? কনক্রিটের ভিতরে আছে পানি। এই পানিটা ময়েশ্চার আকারে এই কনক্রিটের ভিতরে ফাঁকা স্থানে থেকে যায়। কি আকারে থেকে যায়? পোরাস স্পেসে এরকম ময়েশ্চার আকারে থেকে যায়, ফাঁকা ফাঁকা স্থান হয় যেখানে পানি ছিল। এই পানিগুলো পরবর্তীতে হাইড্রেশন রিঅ্যাকশনে কাজে লাগে, আর কিছু পানি এই ফাঁকা জায়গাগুলোতে অতি আণুবীক্ষণিক ভাবে দেখলে, মানে এমনি খালি চোখে ফাঁকা না, খুব আণুবীক্ষণিক ভাবে দেখলে ওই ফাঁকা জায়গাগুলোতে ময়েশ্চার থেকে যায়। আচ্ছা, ময়েশ্চার তো ওয়েদার সেন্সিটিভ, মানে গরমকাল এবং শীতকালের সাথে সাথে তার সম্পর্ক আছে। গরমকালে কনক্রিট ওই ময়েশ্চারে কি হয়, মানে ঘটনা কি হয়, আমি যদি আরো আণুবীক্ষণিক ভাবে দেখি, এই ময়েশ্চারের যে মলিকুল গুলো আছে বা পানির যে মলিকুল গুলো আছে যেটা বাষ্প হয়ে গেছে, সেইটা আউটওয়ার্ড পুশ করবে। পানির যে মলিকুল গুলো আছে সেটা কি করবে?
এরকম আউটওয়ার্ড প্রেসার ক্রিয়েট করবে। আউটওয়ার্ড প্রেসার ক্রিয়েট করলে গরমকালে যখন তাপ পাবে তখন অণুগুলা ছুটাছুটি করা শুরু করবে, তাই না? তাপ পাইলে অণু ছুটাছুটি করা শুরু করে। ছুটাছুটি করা শুরু করলে সেই খালি জায়গাগুলোতে এইভাবে বাইরের দিকে প্রেসার দিবে। বাইরের দিকে প্রেসার দিলে এই স্ল্যাবটা এক্সপান্ড হইতে চাইবে। কি হইতে চাইবে? টেম্পারেচারের কারণে গরমকালে এই দিক বরাবর একটা টান অনুভব করবে বা এক্সপান্ড হইতে চাইবে। একইভাবে শীতকালে আবার কি হবে? এই অণুগুলো আবার শান্ত হয়ে যাবে, তাই না? এবং কাছাকাছি আসতে চাইবে, মানে অণুগুলা ভিতরের দিকে ফোর্স অনুভব করবে। তখন এটা আবার কি হইতে চাইবে? কন্ট্রাক্ট হইতে চাইবে। তো গরমকালে কনক্রিট কি হইতে চায়? এক্সপান্ড। শীতকালে কনক্রিট কি হইতে চায়? কন্ট্রাক্ট। এখন কনক্রিট কি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল? সে এক্সপানশন কন্ট্রাকশন হবে নাকি সে ব্রিটল ম্যাটেরিয়াল? কনক্রিট কি ফ্লেক্সিবল নাকি ব্রিটল? ব্রিটল ম্যাটেরিয়াল। Brittle, sir. ডিটেইল স্যার। হ্যাঁ, ব্রিটল ম্যাটেরিয়াল। কনক্রিট তো ফ্লেক্সিবল না। তাহলে এই এই যে টেম্পারেচারের তালে তালে সে তো এইভাবে লম্বা বাট্টি হইতে পারবে না, ঠিক আছে? তো এই কারণে শর্টার ডিরেকশন বরাবর তো আমরা রড দিয়ে দিলাম। শর্টার ডিরেকশন বরাবর যদি সে লম্বা বাট্টি হইতে চায় তাহলে সে পারবে। কেন পারবে? কারণ তার ভিতরে রিইনফোর্সমেন্ট আছে। এই রিইনফোর্সমেন্ট কি করবে? তাকে ওই এক্সপানশন কন্ট্রাকশন এলাও করবে, মানে কনক্রিটে ফাটা দেখা দিবে না। কিন্তু লম্বা বরাবর আমার তো থিওরিটিক্যালি কোনো স্টিল লাগতেছে না, কিন্তু না লাগার কারণে এটা কিন্তু এক্সপানশন কন্ট্রাকশন হবে, লম্বা দিক বরাবর হবে। তো এখন লম্বা দিক বরাবর এক্সপানশন কন্ট্রাকশনটা কে নিবে? কনক্রিট তো এক্সপানশন কন্ট্রাকশন নিতে পারে না, তাই না? সে তো ব্রিটেল মেটেরিয়াল। তার লম্বা দিক বরাবর এরকম এরকম ফাটা দেখা দিবে, ঠিক আছে? লম্বা দিক বরাবর যদি আমি রিইনফোর্সমেন্ট না দেই তাহলে এরকম লম্বা দিক বরাবর স্ল্যাবে এরকম ক্র্যাক দেখা দিবে। তা আমি কি স্ল্যাবে ক্র্যাক চাই? চাই না। তো এই যে এই থার্মাল এক্সপানশন কন্ট্রাকশনকে ম্যানেজ করার জন্য আমার আসলে মানে শর্টার ডিরেকশন মোমেন্টকে ব্যালেন্স করার জন্য, মোমেন্ট লোডের কারণে তো মোমেন্ট আসে, লোড তো দৌড়ায় শর্টার ডিরেকশনে, ওইটাকে ব্যালেন্স করার জন্য মানে অ্যাকচুয়ালি মোমেন্টকে ব্যালেন্স করার জন্য আমার শর্টার ডিরেকশন রিইনফোর্সমেন্ট দিলেই হয়। কিন্তু এই থার্মাল এক্সপানশন কন্ট্রাকশন নেওয়ার জন্য আমাকে মিনিমাম কিছু স্টিল লম্বা ডিরেকশনে দিতে হবে, যেটা অবশ্যই মিনিমাম। হ্যাঁ, মানে অবশ্যই শর্টার ডিরেকশনের চেয়ে কম হবে, পরিমাণে কম হবে, স্পেসিং বড় বড় হবে, মানে গ্যাপ গুলা বড় বড় হবে। এরকম করে আমাকে কিন্তু লম্বা দিকেও দিতে হবে, কিন্তু জেনারেলি আমার আসলে ওয়ান ওয়ে স্ল্যাবে লম্বা দিকে রড দেওয়ার দরকার নেই। তো এই রিইনফোর্সমেন্টকে বলা হচ্ছে টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। এই রিইনফোর্সমেন্টের নাম হচ্ছে টেম্পারেচার এন্ড সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলাই আসলে এখানে বলা আছে, বাইরে কিছু নাই। এটার জন্য ওই যে কোড বলে দিছে যে কতটুকু মিনিমাম দিতে হবে, মানে কতটুকু রড দিতে হবে। সেটা বলছে যে যদি তোমার কতটুকু মিনিমাম স্টিল দিতে হবে এইটা বলে দিছে। যদি 60 গ্রেড হয় তাহলে মিনিমাম স্টিল দেওয়ার সূত্র হচ্ছে 0.0018 বিটি। বি হচ্ছে বিমের ওয়ান ওয়ে স্ল্যাবের বিমের উইডথ, আর টি হচ্ছে তার থিকনেস। যদি 40 গ্রেড হয় তাহলে 0.0020 বিটি দিতে হবে। আর যদি 40 এবং 60 ছাড়া অন্য কোনো গ্রেড হয়, যেমন আমরা এখন ইউজ করি 72 গ্রেডের স্টিল, তাহলে সেই ক্ষেত্রে 200/FY বিডি এটা করে দিতে হবে। এখানে কিন্তু ডি, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ। ওকে, তো এই ক্রাইটেরিয়া গুলা দিয়ে দিছে। এইভাবে করে আবার মিনিমাম যে স্টিল আছে সেটা দিতে হবে, ঠিক আছে? এটা শর্টার ডিরেকশনে হোক লঙ্গার ডিরেকশনে হোক আমার এই স্টিল মিনিমাম দিতে হবে। এর চেয়ে বেশি স্টিল যদি মোমেন্টের জন্য লাগে তাহলে আমি দিব, বা মোমেন্টের জন্য স্টিল বের করে এটার সাথে কম্পেয়ার করব। মোমেন্টের সাথে স্টিল বের করে এটার সাথে আমি কি করতে পারি? কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। তো আমরা অঙ্কতে চলে যাই, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। তো ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমার ইনিশিয়ালি লোড ক্যালকুলেশনের জন্য আমার একটা থিকনেস ধরে নিতে হয়। লোড ক্যালকুলেশনের জন্য কি করতে হবে? একটা থিকনেস ধরে নিতে হবে। হ্যাঁ, এখন থিকনেস আমি কত ধরবো পরে চেক করব যে এই থিকনেস ঠিক আছে কিনা, পরবর্তীতে চেক করব। কিন্তু ইনিশিয়ালি আমার লোড ক্যালকুলেশনের জন্য আমাকে ধরে নিতে হবে, কারণ একটা স্ল্যাবে তো অনেকগুলো লোড কাজ করে। একটা স্ল্যাবে
তার নিজস্ব সেলফ ওয়েট কাজ করবে, তার নিজস্ব ওজন কাজ করবে। এই ওজন বের করার জন্য তার থিকনেস জানাটা জরুরি। এখন থিকনেস তো আবার আমি ডিজাইন করতে হবে, তো এই কারণে থিকনেসটা আমি ধরে নিব, পরে চেক দিব আর কি। তার সাথে সাথে এইখানে কি আসে, এখানে ফ্লোর ফিনিশ আসে স্ল্যাবে। ফ্লোর ফিনিশ হচ্ছে যে আমার যে টাইলসের লোড, এই টাইলসের লোডটা হিসাব করতে হবে। হ্যাঁ, জেনারেলি 25 পিএসএফ হয়ে থাকে, 25 থেকে 35 হয়ে থাকে বিএনপিসি কোড অনুযায়ী। আমরা 25ই ধরি মিনিমাম। আচ্ছা, কি আসতে পারে? আর আসতে পারে তার মধ্যে হচ্ছে পার্টিশন ওয়ালের লোড। এই যে ওয়াল গুলা বসবে, এটা তো স্ল্যাবের লোড দিবে, তাই না? বিভিন্ন জায়গায় ওয়াল বসবে। তো এই পার্টিশন ওয়ালের লোড সাধারণত 50 পিএসএফ ধরে নেওয়া হয়, পাউন্ড পার স্কোয়ার ফিট। স্ল্যাবে সবসময় লোড বসে স্কোয়ার ফিটে, কারণ স্ল্যাব হচ্ছে এরিয়া। বিমে যেরকম বসে পাউন্ড পার ফিটে অথবা কিপ পার ফিটে, ঠিক আছে? কারণ বিম হচ্ছে একটা লাইন অবজেক্ট, স্ল্যাব যেহেতু একটা এরিয়া অবজেক্ট, সেহেতু স্ল্যাবে যা লোড বসবে এটা পিএসএফ এ বসবে। আচ্ছা, এখন তারা বলছে যে এই স্ল্যাবটা ডিজাইন করার জন্য আমি টোটাল স্ল্যাবের লোড হিসাব করে মোমেন্ট যদি হিসাব করতে যাই, তাহলে আসলে এইটা বিরাট মোমেন্ট হয়ে যাবে এবং এটা ইয়ে করা কঠিন। তারা কইলো যে আসলে স্ল্যাবটা তো ওয়ান ওয়ে স্ল্যাবটা তো বাঁকবে আসলে একদিকে, মানে শর্টার ডিরেকশনে। তো শর্টার ডিরেকশন বরাবর যদি আমি 12 ইঞ্চির একটা স্ট্রিপ নিয়ে নেই, 1 ফিটের এরকম একটা স্ট্রিপ নিয়ে নিলাম, এটা হচ্ছে 1 ফিটের একটা বিম। আমি ধরে নিলাম হচ্ছে এটা 1 ফিটের একটা 1 ফিট উইডথের বা 12 ইঞ্চি উইডথের একটা বিম। তাহলে এই 12 ইঞ্চিতে কতটুকু লোড আসতেছে এটাই হিসাব করে আমরা যদি 12 ইঞ্চির জন্য মোমেন্ট বের করতে পারি এবং এর জন্য কতটুকু রড লাগে বের করতে পারি, সেটাই স্পেসিং আকারে অন্যান্য স্ল্যাবের অন্যান্য অংশে কত দূর পর পর লাগবে স্পেসিং আকারে যদি বসাই দেই, এটা ইজি হবে। তাহলে এই যে 12 ইঞ্চির আমার টোটাল স্ল্যাবের লোড হিসাব করার দরকার নেই, আমার এই 12 ইঞ্চিতে কতটুকু লোড আসতেছে সেটাই হিসাব করলেই হবে। তাহলে স্ল্যাবটাকে অ্যাকচুয়ালি এরকম একটা 12 ইঞ্চির বিম হিসেবে ডিজাইন করা হয়, 12 ইঞ্চির স্ট্রিপ বা বিম হিসেবে ডিজাইন করা হয়, ঠিক আছে? টোটাল স্ল্যাবটা আমরা ডিজাইন করি না, 12 ইঞ্চিতে কতটুকু মোমেন্ট আসতেছে, 12 ইঞ্চিতে কতটুকু রড লাগে সেটা বের করি, এবং এইটাই আবার স্পেসিং আকারে 1 ফিটের জন্য কত লাগতেছে সেটাই আবার স্পেসিং আকারে অন্যান্য অংশে দিয়ে দিই আমরা। তাহলে স্ল্যাবটা আসলে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে স্ল্যাবটা আসলে অ্যাকচুয়ালি সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করা হয়। কি হিসেবে ডিজাইন করা হয়? সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করা হয়, যেই বিমের উইডথ হচ্ছে 12 ইঞ্চি আর ডেপথ হচ্ছে স্ল্যাবের থিকনেস। ডেপথটা হবে হচ্ছে স্ল্যাবের থিকনেস যতটুকু, সেটা ডেপথ। তাহলে একটা বিমের ক্ষেত্রে আমি যদি উইডথ জানি ডেপথ জানি, তাহলে ওটাতে কি রড লাগে কি মোমেন্ট আসবে এগুলো বের করা যাবে। একবারে সিঙ্গলি রিইনফোর্স বিমের মতো আমরা ডিজাইন করব। এই কারণে যারা সিঙ্গলি রিইনফোর্স বিম ডিজাইন জানেন, এই ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন একই রকম। আচ্ছা, এখন আমরা থিকনেস তো ধরতে হবে। তো থিকনেস ধরার ক্রাইটেরিয়া এখানে বলে দিছে, যদি এটা সিম্পলি সাপোর্টেড হয় তাহলে তার থিকনেস হবে L/20। এল হচ্ছে তার স্প্যান ডিভাইডেড বাই 20। এখন একটা স্ল্যাবের তো দুইটা স্প্যান আছে, একটা হচ্ছে শর্টার ডিরেকশন বরাবর তার দূরত্ব, আর আরেকটা হচ্ছে লঙ্গার ডিরেকশন বরাবর তার স্প্যান। তা আমি কোনটা নিব? যেহেতু এটা ওয়ান ওয়ে স্ল্যাব, সেহেতু আমি শর্টার ডিরেকশন বরাবর তার দূরত্ব যেটা, সেটাকে স্প্যান হিসেবে নিব। তাহলে L/20 বলতে, এল বলতে এখানে শর্টার ডিরেকশন বরাবর যে তার দূরত্ব, সেটাই হচ্ছে তার স্প্যান। এখন এটা যদি সিম্পলি সাপোর্টেড হয়, মানে একটা স্ল্যাবের এক মাথায়, মানে সিম্পলি সাপোর্টেড কাকে বলে? সিম্পলি সাপোর্টেড মানে জাস্ট কলাম নাই, এখানে একটা বিম আছে, ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে। এই দুইটা ওয়ালের এগুলা আপনাদেরকে আগে ক্লাসে বলছিলাম যে এই দুইটা ওয়ালের উপরে স্ল্যাবটা জাস্ট সিম্পলি রেস্ট অবস্থায় আছে, এইটাকে বলা হচ্ছে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, ঠিক আছে? এই ওয়ালের সাথে তার কোনো কানেকশন নাই, এই ওয়ালের সাথে কোনো কানেকশন নাই। আচ্ছা, এরকম যদি হয় তাহলে L/20, ওয়ান এন্ড কন্টিনিউয়াস। এটার একটা বাহু কন্টিনিউ করে যাচ্ছে, এই যে এরকম একটা স্ল্যাবের একটা পাশ কন্টিনিউ করে যাচ্ছে, অপর পাশ কন্টিনিউ করতেছে না। এরকম যদি হয় তাহলে এটা থিকনেস হবে L/24। এটা যদি দুইটা মাথায় কন্টিনিউ করে যায়
এই মাথাও কন্টিনিউ করে যাচ্ছে, এই মাথাও কন্টিনিউ করে যাচ্ছে, এইরকম যদি হয় একটা স্ল্যাবের ক্ষেত্রে, তাহলে তার থিকনেস হবে হচ্ছে L/28। আর এটা যদি ক্যান্টিলিভার হয়, মানে এই বিম থেকে জাস্ট একটা স্ল্যাব বের হইছে এরকম যদি হয়, ক্যান্টিলিভার পোর্শন হয়, মানে আমরা যে ক্যান্টিলিভার বারান্দা বলি এরকম, হ্যাঁ, বিম তো তার সাপোর্ট, এই বিমের সাপোর্ট থেকে বারান্দার মতো অংশ বের হইছে, তখন এটা ক্যান্টিলিভার হয়। ক্যান্টিলিভার হইলে L/10। তাহলে এই যে আহ, আমার স্ল্যাবের থিকনেস যেগুলো আছে, আমি ক্রাইটেরিয়া অনুযায়ী আমার স্ল্যাবের থিকনেস ধরে নিব। তো এইখানে একটা স্ল্যাব প্যানেলের কথা বলছে, যদিও বলছে যে এইটা সাপোর্টেড বাই বিম অন অল সাইড, অ্যাপ্লাইড লোড সব বলে দিছে। লাইভ লোড হচ্ছে 40 PSF, ও লাইভ লোড মানুষের লোডও আসবে, ওইটা একটু আগে বলি নাই আপনাদেরকে। লাইভ লোড হচ্ছে 40 PSF, ফ্লোর ফিনিশ হচ্ছে 25 PSF, আর পার্টিশন ওয়াল লোড দেওয়া আছে হচ্ছে 40 PSF। এফসি প্রাইম, FY এগুলো দেওয়া আছে, বলছে স্ল্যাবটাকে ডিজাইন করো। তো প্রথমে আগে দেখে নিতে হবে স্ল্যাবটা 1 ওয়ে স্ল্যাব নাকি 2 ওয়ে স্ল্যাব। তাহলে শর্টার ডিরেকশন বরাবর তার স্প্যান কত বলে দিছি, যে 15 ফিট, এটাকে আমরা দিলাম A। লঙ্গার ডিরেকশন বরাবর তার স্প্যান কত বলে দিছে 32 ফিট, আমরা এটা দিলাম B। এখন B/A একটা রেশিও করব, দেখবো এটা 2 এর অধিক আছে কিনা। যদি 2 এর অধিক থাকে তাহলে এটা 1 ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন হবে। 2 এর অধিক অথবা সমান হইলে 1 ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন হবে, ছোট হইলে 2 ওয়ে স্ল্যাব হবে। তাহলে যেহেতু 2 এর অধিক আছে, তাহলে এটা আবার 1 ওয়ে স্ল্যাব। এখন আসি হচ্ছে, এটা একটা সিঙ্গেল স্প্যান স্ল্যাব, সিম্পলি সাপোর্টেড অথবা সিঙ্গেল স্প্যান, তার কোনো মাথা কন্টিনিউ করে নাই, এই মাথাটাও বের হয়ে যায় নাই, এই মাথাও এদিকে কন্টিনিউ করে নাই, ওই মাথাও এদিকে কন্টিনিউ করে নাই, এই মাথাও কন্টিনিউ করে নাই। তাহলে আমার ক্রাইটেরিয়া পড়বে থিকনেসের ক্রাইটেরিয়ার মধ্যে, সিম্পলি সাপোর্টেড থিকনেসের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, মানে L/20। তাহলে আমার স্ল্যাবের থিকনেস আমি ধরে নিব কত, L/20, এটা থিকনেসটা আমি ধরে নিব। এর হচ্ছে স্প্যান। স্প্যান বলতে কোন স্প্যান নিব, যেহেতু এটা আগেই ডিসিশন নিয়ে নিছি এটা 1 ওয়ে স্ল্যাব, তাহলে শর্টার স্প্যানটা নিতে হবে। শর্টার স্প্যান হচ্ছে 15 ফিট, তাহলে 15/20। এখন ইঞ্চিতে নেওয়ার জন্য 15কে 12 দিয়ে গুণ করছি, দিয়ে দেখলাম 9 ইঞ্চি। তাহলে এই স্ল্যাবের থিকনেস কত হবে, 9 ইঞ্চি। সবসময় মনে রাখতে হবে 2 ওয়ে স্ল্যাবের থিকনেস অনেক কম হয়, আর 1 ওয়ে স্ল্যাবের থিকনেস অনেক বেশি হয়। ক্রাইটেরিয়া অনুযায়ী 1 ওয়ে স্ল্যাবের থিকনেস অনেক বড় হয়, 2 ওয়ে স্ল্যাবের থিকনেস অনেক কম হয়। এখন আমাকে লোড গুলো হিসাব করে ফেলতে হবে, এইটা তো বিম হিসেবে ডিজাইন হবে, তো লোড গুলো হিসাব করে ফেলতে হবে। তো স্ল্যাবে কি কি ডেড লোড আসে, তার সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল। আর লাইভ লোড কি আসে, লাইভ লোড তো বলে দিছে 40 PSF তার লাইভ লোড আসে। আচ্ছা, এখন সেলফ ওয়েট বের করার জন্য, সেলফ ওয়েট বের করার সূত্রটা হচ্ছে থিকনেস ইনটু কনক্রিটের ইউনিট ওয়েট। থিকনেস ইনটু কনক্রিটের ইউনিট ওয়েট করলে স্ল্যাবের সেলফ ওয়েট পেয়ে যাব। তো স্ল্যাবের থিকনেস কত আমরা বের করছি, 9 ইঞ্চি। তো এটাকে লিখবো 9/12 ইন্টু কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। এটা কিপে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.150 কিপ পার ফিট কিউব। তো এটা কাটাকাটি করলে এখানে ডেড লোড পাবো কিপ পার ফিটে। এই যে পার ফিট কেন আমি বললাম, কারণ হচ্ছে ওই যে, যদিও এটা এরিয়া অবজেক্ট, কিন্তু আমি আসলে ডিজাইন করতেছি 1 ফিটের জন্য। তো 1 ফিটের জন্য কতটুকু লোড আসতেছে সেটা আমরা বের করতেছি, ঠিক আছে? এই কারণে আমরা বলতেছি কিপ পার ফিট। আচ্ছা, ফ্লোর ফিনিশ কত, 25 PSF, এটা কিন্তু PSF দেওয়া আছে। এটাকে 1 ফিট দিয়ে গুণ করলে, এটার উইথ দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব হচ্ছে পাউন্ড পার ফিটে। পাউন্ড পার ফিট থেকে কিপে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কিপ পার ফিটে চলে যাবে। পার্টিশন ওয়াল লোড এটাও দিয়ে দেওয়া আছে 40 PSF। PSF কে আমি 1 ফিটের জন্য হিসাব করব, 1 ফিটের জন্য 1 ফিটের জন্য 1 ফিট দিয়ে গুণ করব, 40 পাউন্ড পার ফিট হয়ে যাবে। এটাকে কিপ পার ফিটে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল ডেড লোড আমি এই সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এই তিনটে যোগ করে টোটাল ডেড লোড পেয়ে গেলাম। একইভাবে লাইভ লোড যদি আমি হিসাব করতে চাই, লাইভ লোড যদি হিসাব করতে চাই, এই লাইভ লোডটা হচ্ছে 40 PSF পাউন্ড পার স্কোয়ার ফিট।
এটা 1 স্কোয়ার ফিটের জন্য, কিন্তু আমি যদি 1 ফিট উইডথের জন্য এটা হিসাব করি তাহলে এটা হয়ে যাবে 40 পাউন্ড পার ফিট। ওইটাকে কিপে নিতে গেলে এইটা, তাহলে 1 ফিটের স্ট্রিপে স্ল্যাবের টোটাল লোড, ফ্যাক্টর লোড কতটুকু আসতেছে? 1.2 ডেড লোড, 1.7 লাইভ লোড করতে পারি, আবার 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড করতে, 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড করতে পারি, অথবা 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড করতে পারি। তো এখানে বিএনবিসি অনুযায়ী 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড করছে। ডেড লোড আপনি জানেন, লাইভ লোড আপনি জানেন, জাস্ট 1.4 দিয়ে গুণ করলেন, 1.7 দিয়ে গুণ করলেন, তাহলে টোটাল লোড পেয়ে গেলেন। টোটাল লোড পেয়ে গেলে সেটা দিয়ে মোমেন্ট বের করা যাবে। এখন এইটাতে কিন্তু, এই অঙ্কতে কিন্তু আমি বলে দিছি যে অল সাইডে বিম আছে এবং এইটা একটা ফিক্স সাপোর্টেড। এটা সিম্পলি সাপোর্ট কিন্তু আমি বলি নাই। এই ফিক্স সাপোর্ট হয়ে যাওয়ার কারণে এটা একটু অঙ্কটা জটিল হয়ে গেছে। এই অঙ্কতে আমরা এতটুকু পর্যন্ত লোড ক্যালকুলেশনটা দেখব, দেখে আমরা প্রবলেম 2 তে চলে যাব। এই প্রবলেম 2 তে আমার হচ্ছে সিম্পলি সাপোর্টের জন্য বলে দেওয়া। এই যে প্রবলেম 2 তে আমার বলছে জিজানের স্ল্যাব প্যানেল একই রকমই 15 ফিট বাই 22 ফিট দেওয়া আছে, এখানে 32 ফিট, 22 ফিট লেখা আছে, এটা হবে 32 ফিট, আগের অঙ্কই, কিন্তু এখানে সিম্পলি সাপোর্টেড বলা আছে। তো এই সিম্পলি সাপোর্টেড হইলে আমার জন্য সুবিধা হয়, তাহলে অঙ্কটা একটু ইজি হয় আর কি। আর যদি ফিক্স সাপোর্ট থাকে অঙ্কটা একটু কঠিন হয়। তো আমরা প্রবলেম টুটা দেখবো, কারণ প্রবলেম 2 তেই লোড ক্যালকুলেশনটা একেবারে আগের মতোই, আমরা লোড পর্যন্ত আসবো। এই যে এই পর্যন্ত আসলাম আগের মতো করে, আসার পরে এখন মোমেন্ট বাইর করতে হবে। মানে স্টেপ কি অঙ্ক করার? স্টেপ হচ্ছে প্রথমে লোড ক্যালকুলেশন করতে হবে, মনে রাখবেন। তারপরে এই লোড থেকে কি বের করতে হবে? মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট থেকে রিইনফোর্সমেন্ট বের করতে হবে, আর রিইনফোর্সমেন্ট থেকে স্পেসিং বের করতে হবে। এই হচ্ছে 4টা স্টেপ সিঙ্গলি রিইনফোর্স বিমের অঙ্ক করার। তো আমরা প্রথমে লোড ক্যালকুলেশন করে ফেলছি, এখন লোডকে ইউজ করে মোমেন্ট বের করতে হবে। তাহলে এইটা কিন্তু আমি বলছিলাম যে এটা একটা সিঙ্গলি রিইনফোর্স বিম হিসেবে ডিজাইন হয়। তো আমরা শর্টার ডিরেকশন বরাবর একটা সিঙ্গলি রিইনফোর্স বিম ধরে নিব। ধরে নিলে তার লোড তো উপরে বসাই দিলাম, স্প্যান আমরা জানি শর্টার ডিরেকশন বরাবর স্প্যান হচ্ছে 15 ফিট, এবং আমরা বলে দিছি এটা সিম্পলি সাপোর্টেড, মানে এক পাশে হিঞ্জ এক পাশে রোলার। তাহলে তার মোমেন্টের মান কত হবে? এটা সহজে পেয়ে যাব। যদি আমার সিম্পলি সাপোর্টেড হয় তার মোমেন্টের মান হচ্ছে WL²/8। কত মোমেন্টের মান? WL²/8। তাহলে এটা করে মোমেন্ট পেয়ে গেলাম। মোমেন্ট হচ্ছে WL²/8। তাহলে মোমেন্ট হচ্ছে কি ফিট পার ফিট, মানে এটা কিন্তু মোমেন্টটা আমি সম্পূর্ণ স্ল্যাবের জন্য বের করি নাই, কারণ এখানে লোড যেটা বসাইছি এটা 1 ফিটের জন্য লোড বের করছিলাম। ঠিক আছে, এই কারণে মোমেন্টও যেটা বাইর করছি এটা পার ফিটের জন্য, 1 ফিটের জন্য, এটা লিখতে হবে এরকম, কি ফিট পার ফিট। তো এখানে মোমেন্ট আমি যদি জানি, এখন রিইনফোর্সমেন্ট সহজে বের করে ফেলতে পারবো। এই রিইনফোর্সমেন্ট বের করার সূত্র হচ্ছে AS = M বাই ওই যে সিঙ্গলি রিইনফোর্স বিমের মতো, phi FY_D - A/2। এটা আমরা এসিউম করব, এসিউম সাধারণত ধরে নিব এটা হচ্ছে স্ল্যাবের 3/1 ভাগ। তো আমরা জানি স্ল্যাবের হাইট হচ্ছে 9 ইঞ্চি, তার 3/1 ভাগ হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি আমি ধরে নিলাম, ধরে আমি এখানে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করলাম, পরে চেক দিলাম, চেক দিয়ে দেখলাম না, এর মান 3 ইঞ্চি না, এই যে 3 ইঞ্চি ধরছিলাম ওইটা না, এর মান হচ্ছে 0.596। তো এই 0.596 ধরে আবার এস বাইর করলাম। এই এস কে আমার কম্পেয়ার করতে হবে হচ্ছে এস মিনিমামের সাথে। এই এস অবশ্যই এস মিনিমামের চেয়ে বড় হইতে হবে। তাহলে এস মিনিমাম আমি ওই সূত্র দিয়ে বের করে ফেলবো, ওইটা প্রবলেম 1-এ পাবেন, এস মিনিমামটা বের করার সূত্র দিয়ে সুন্দর করে দেখাই দিছে। তো এস মিনিমামটা ওই সূত্র দিয়ে বের করে ফেলবো। করে ফেললে দেখলাম যে আমাদের এস মিনিমামের চেয়ে আমার এস বড় আছে, অতএব নো প্রবলেম। তাহলে আমার এস দিয়ে স্পেসিং বের করতে হবে। এখন স্পেসিং বের করার সূত্র হচ্ছে AB × 12 / AS কন্ট্রোল, সহজ সূত্র। স্পেসিং বের করার একবারে সহজ সূত্র, সেটা হচ্ছে
এরিয়া অফ দ্য বার ইন্টু 12 ডিভাইডেড বাই এস কন্ট্রোল। এরিয়া অফ দ্য বার হচ্ছে আমি যত বার ইউজ করতে চাই, তো স্ল্যাবে সাধারণত আমরা 10 বার ইউজ করি। 10 বার এরিয়া হচ্ছে 0.11 ইন্টু 12 ডিভাইডেড বাই এস। এস যেটা আছে সেটা হচ্ছে ওই যে আমরা একটু আগে বের করলাম 0.256। আমরা দেখলাম 5.15 ইঞ্চি পরে পরে স্টিল লাগে, তো 5.15 ইঞ্চি না দিয়ে 5 ইঞ্চি দিলাম, মানে যেহেতু 0.5 এর রাউন্ডিং করতে হয় আর কি, 5, 5.5, 6, 6.5 এরকম করে দিতে পারবো। 0.5 এর চেয়ে কম রাউন্ডিং করে স্টিল দেওয়া যায় না, তো এই কারণে 5.15 লাগতেছে। আমি তো 5.5 দিতে পারবো না। 5.15 ইঞ্চি পরে পরে রড যদি লাগে তাহলে আমাকে 5 ইঞ্চি পরে পরে রড দিতে হবে। তো প্রোভাইড 10 বার রড ইন শর্ট ডিরেকশন, 5 ইঞ্চি পরে পরে। তাহলে শর্ট ডিরেকশনে আমি রড দিব হচ্ছে 5 ইঞ্চি পরে পরে। এই যে শর্ট ডিরেকশনে রড দিলাম 5 ইঞ্চি, একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব হবে 5 ইঞ্চি পরে পরে। ঠিক আছে, এখন লং ডিরেকশনে কি হবে? লং ডিরেকশনে শুধু তো টেম্পারেচার সিঙ্কেজের রড বের হবে। টেম্পারেচার সিঙ্কেজ তো আগেই বের করে রাখছি আমরা। টেম্পারেচার সিঙ্কেজ কত বের করছি? এস মিনিমাম 0.194। তাহলে এই 0.194 দিয়ে আমি স্পেসিং বাইর করে ফেলি সেম ভাবে। স্পেসিং এর সূত্র এ বি ইন্টু 12 বরাবর এস, তো 6.5 ইঞ্চি পাইলাম। তাহলে শর্টার ডিরেকশন বরাবর আমার 5 ইঞ্চি পরে পরে রড লাগবে, আর লঙ্গার ডিরেকশন বরাবর আমার এস মিনিমাম দিয়ে মানে টেম্পারেচার সিঙ্কেজ দিয়ে আমরা পাইলাম 6.5 ইঞ্চি পরে পরে রড লাগবে। তো এইটাই এখানে সেকশনাল ডায়াগ্রাম হিসেবে দেখানো আছে। শর্টার ডিরেকশন বা মেইন রডটা যেটা শর্টার ডিরেকশনে বসবে সেটা কিন্তু নিচে বসবে, মানে সেটা প্রথমে বসবে। আর লঙ্গার ডিরেকশনে যেটা রড বসবে এটাকে আমরা বলবো হচ্ছে বাইন্ডার রড, এটা তার উপরে বসবে। মানে শর্টার ডিরেকশনের রডটা আগে বিছাইতে হবে, তারপরে বিছানোর পরে লঙ্গার ডিরেকশনের রডটা বিছাইতে হবে। তো এখানে এইভাবে দেখানো আছে। শর্টার ডিরেকশনের রডটা হচ্ছে নিচে সোজা যে টানটা সেটা সেটা 5 ইঞ্চি পরে পরে শর্ট ডিরেকশনে। আর এই কাটা রড গুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে লঙ্গার ডিরেকশনের রড, এগুলো হচ্ছে আপনার 6.5 ইঞ্চি পরে পরে। তো এইটাই হচ্ছে আহ ইয়ে আহ, আপনার আমরা দেখলাম আসলে মেইনলি প্রবলেম 2ই করতে হবে আপনারে। প্রবলেম 1 করার আপাতত দরকার নেই। প্রবলেম 1 হচ্ছে আমরা যখন মানে এইটা ফিক্স সাপোর্ট, তো ফিক্স সাপোর্টটা আমরা যখন পরবর্তী সেমিস্টারে RC2 পড়া হবে তখন এখানে ফিক্স সাপোর্টের ক্যালকুলেশনটা দেখানো হবে। জেনারেলি আপনার সিম্পলি সাপোর্টেড পর্যন্ত দেখেন, প্রবলেম 2 যেটা আছে সেটা দেখবেন। এটার লোড ক্যালকুলেশনটা বলছে যে লোড ক্যালকুলেশন এস প্রবলেম 1 এর মতো করে লোড ক্যালকুলেশন। এই কারণে লোড ক্যালকুলেশনের জন্য আপনি প্রবলেম 1 এর লোড ক্যালকুলেশন দেখতে হবে। প্রথমে হচ্ছে স্টেপ, আমি আবারও বলি স্টেপটা কি ছিল। স্টেপটা ছিল প্রথমে একটা স্ল্যাব পাওয়ার পরে এটা শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন বরাবর তার স্প্যান কত সেটা দেখে নিতে হবে। দুইটা রেশিও করতে হবে, রেশিও দেখতে হবে 2 এর চেয়ে অধিক কিনা, 2 এর চেয়ে যদি অধিক হয় ওয়ান ওয়ে স্ল্যাব হইলে এখন তার থিকনেস বাইর করতে হবে। এখানে থিকনেসের ক্রাইটেরিয়া দেওয়া আছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী দেখা গেল যে আমার একটা সিঙ্গেল স্প্যান স্ল্যাব মানে সিম্পলি সাপোর্টেড, তখন স্ল্যাব থিকনেস হচ্ছে L/20, এটা করে বাইর করলাম 9 ইঞ্চি। এরপরে আমি লোড ক্যালকুলেশন আসবো। লোড ক্যালকুলেশনে দুইটা পার্ট আছে, একটা ডেড লোড একটা লাইভ লোড। ডেড লোড কি কি আছে? তার নিজস্ব ওয়েট, তারপর হচ্ছে টাইলসের ওয়েট যেটাকে আমরা ফ্লোর ফিনিশ বলি, তারপরে হচ্ছে পার্টিশন ওয়ালের ওয়েট। তো ওইটা আমরা বের করবো 1 ফিটের জন্য, কারণ স্ল্যাবটাকে আমি ডিজাইন করি হচ্ছে 1 ফিটের জন্য। আহ সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাবটা ডিজাইন করি। তো 1 ফিটের জন্য কতটুকু লোড আসতেছে সেটা বের করবো। তো এটার জন্য সেলফ ওয়েটের জন্য থিকনেস ইনটু কনক্রিট ইউনিট ওয়েট গুণ করলে আপনি সেলফ ওয়েট পেয়ে যাবো। ফ্লোর ফিনিশ যেটা দেওয়া থাকবে এটা পার স্কোয়ার ফিটে দেওয়া আছে, এটা 1 ফিটের জন্য আমরা বের করে ফেলবো, 1 দিয়ে গুণ দিয়ে দিব। 1 দিয়ে গুণ দিলে যা থাকে তাই থাকবে। পার্টিশন ওয়ালের ক্ষেত্রেও সেম, 40 PSF পাউন্ড পার স্কোয়ার ফিটে দেওয়া আছে, এটা স্কোয়ার ফিটে না দিয়ে আমরা 1 ফিটের জন্য বের করে ফেলবো। লাইভ লোডও সেম। তারপরে সবগুলাকে আমরা ইয়ে করে ফেলবো 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড, এটা করে বের করে ফেলবো। ঠিক আছে, টোটাল লোড পাইলাম 0.3165। এখন আমি যে স্টেপ গুলা বলছিলাম, টোটাল লোড যদি আমি জানি তাহলে আমি মোমেন্ট বের করতে পারবো, কারণ এটা সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্ট হচ্ছে WL² বাই 8, এটা করে মোমেন্ট বের করে ফেললাম।
এখন মোমেন্ট থেকে রিইনফোর্সমেন্ট বের করে ফেলবো সিঙ্গলি রিইনফোর্স বিমের সূত্র দিয়ে। সিঙ্গলি রিইনফোর্স বিমের সূত্র হচ্ছে এম বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। ওইটা করে এটাকে অ্যাসিউম করতে হয়, পরে এটাকে আবার চেক করে আবার ফাইনাল এস বের করতে হয়। এই এস কে, এটা তো আমার বেন্ডিং এর জন্য দরকার। এখন টেম্পারেচার সিঙ্কেজের জন্য যেটা দরকার, এটাকে আমরা বলতে চাইছি হচ্ছে এস মিনিমাম। এই যে এস, এটা অবশ্যই এস মিনিমাম হচ্ছে বড় হইতে হবে। তাহলে এস মিনিমাম কেন বাইর করব? আমরা প্রশ্ন অনুযায়ী এই যে এস মিনিমাম বের করার সূত্র হচ্ছে, যেহেতু 60 গেট স্টিল বলে দিছে, সূত্র হচ্ছে ওই টেম্পারেচার সিঙ্কেজের ওইখানে আমরা দেখছিলাম 60 গেজ যদি হয় তাহলে এস মিনিমাম বের করার সূত্র হচ্ছে 0.0018 বিটি। বি হচ্ছে বিমের উইডথ। এখন বিমের উইডথ কত হবে? আমরা 1 ফিটের একটা স্টিপ ধরছি, এই কারণে বি এর মান হবে 12 ইঞ্চি 1 ফিটের স্টিপ। আর টি হচ্ছে স্ল্যাবের থিকনেস, স্ল্যাবের থিকনেস তো আমরা পাইছি 9 ইঞ্চি। ওইটা করে এখানে এস মিনিমাম পাইছি 194। তো আমরা এখানে 194 বসাইলাম, 0.194 বসায় আমরা দেখলাম যে এইটা আসলে এটা হচ্ছে আমার বেন্ডিং এর জন্য যতটুকু রড দরকার এটা বেশি। ওকে, তাহলে এই রড দিয়ে আমি স্পেসিং বাইর করব। স্পেসিং বাইর করার সূত্র হচ্ছে এ বি ইন্টু 12 ডিভাইডেড বাই এস কন্ট্রোল। এ বি হচ্ছে যে বারটা আমি ইউজ করতে চাই স্ল্যাবে, তার এরিয়া। আমি ইউজ করতে চাই 10 mm বার, 10 mm বার এরিয়া হচ্ছে 0.11 ইন্টু 12 ডিভাইডেড বাই এস, যে রডের জন্য বাইর করতে হবে সেই রডের মান বসাবো। বসায় 5 ইঞ্চি পরে পরে পাইলাম। এটা হচ্ছে শর্টার ডিরেকশনে। লঙ্গার ডিরেকশনে থিওরিটিক্যালি রড লাগে না, কিন্তু আমাকে মিনিমাম রড প্রোভাইড করতে হবে, মানে এস মিনিমাম। এস মিনিমামের মান ওই যে বাইর করলাম 0.0018 বিটি করে, ওইটা থেকে আমি এখানে সেম, এই যে সেম সূত্র দিয়ে আমি এখানে স্পেসিং বের করে ফেলবো। ওই লং ডিরেকশনে আমি দেখলাম 6.5 ইঞ্চি পরে পরে রড লাগে। তাহলে শর্টার ডিরেকশনে লাগে হচ্ছে 5 ইঞ্চি পরে পরে, আর লঙ্গার ডিরেকশনে লাগে হচ্ছে 6.5 ইঞ্চি পরে পরে রড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এখানে কয়েকটা পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যগুলো সোজা অলরেডি আমরা ডিসকাস করছি এই ব্যাপারে। এখানে ওই যে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য। ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ইফ সাপোর্ট ইজ অন টু সাইড অনলি দ্য স্ল্যাব ইজ ওয়ান ওয়ে। মানে এটা বলছে হচ্ছে যে আমার যদি চাইরো সাইডে সাপোর্ট থাকে, মানে বিম থাকে, তাহলে লোডটা বিমে যেতে হবে। তখন আমাকে লেন্থ এবং উইডথের রেশিও দেখতে হবে, দেখে এটা ওয়ান ওয়ে না টু ওয়ে হিসাব করতে হবে। কিন্তু আমার বিমটা যদি শুধুমাত্র দুই সাইডে থাকে, অপর দুই সাইডে বিম নাই, তাহলে এটা অটোমেটিক ওয়ান ওয়ে। ঠিক আছে? কারণ হচ্ছে এটা তো আর এইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এদিকে তো সাপোর্ট নাই। সাপোর্ট তো এই দুই পাশে আছে, শুধুমাত্র এই পাশে আর এই পাশে। তাহলে রড আসলে মানে লোড আসলে এই দুই দিক, এই দিকেই যাবে। তো এটা দুই পাশে যদি সাপোর্ট থাকে একটা স্ল্যাবের, অপর দুই পাশে যদি থাকে না, তাহলে এটা অটোমেটিক ওয়ান ওয়ে। এটা চেক করার দরকার নাই, লেংথ আর উইডথ এর রেশিও দিয়ে চেক করার দরকার নাই। তো এটাই বলছে ইফ সাপোর্ট ইজ অন টু সাইড অনলি দ্য স্ল্যাব ইজ ওয়ান ওয়ে। আর টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে সাপোর্ট মাস্ট বি, চারপাশেই সাপোর্ট থাকতে হবে, চারপাশেই সাপোর্ট থাকতে হবে, চারপাশেই বিম থাকতে হবে। তাহলে গিয়ে এটা টু হইতেও পারে, আবার নাও হইতে পারে। চারপাশে সাপোর্ট থাকার পরে আবার লেংথ উইথ রেশিও চেক দিতে হবে। এটা যদি দুই এর চেয়ে সমান অথবা তার চেয়ে বেশি হয় তাহলে ওয়ান ওয়ে, আর দুই এর চেয়ে যদি কম হয় এটা টু ওয়ে। ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোড আর ডিস্ট্রিবিউটেড ইন ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ শর্ট। শর্ট ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হয়। টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে শর্ট এবং লং দুই ডিরেকশনে লোডটা ডিস্ট্রিবিউট হয়। ওয়ান ওয়ে স্ল্যাবে ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, শর্টার ডিরেকশনে মেইন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু দুই ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হয়, আসলে দুই ডিরেকশনেই শর্টার এবং লঙ্গার দুই ডিরেকশনেই রড প্রোভাইড করা হয়। সেখানে মেইন আর সেকেন্ডারি বলে কিছু থাকবে না। ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে অবশ্যই মেইন এবং সেকেন্ডারি থাকবে। আচ্ছা, স্যার কোন রডটা উপরে এবং কোন রডটা নিচে বসবে স্যার? শর্টার ডিরেকশনের রডটা নিচে বসবে, লঙ্গার ডিরেকশনের রডটা উপরে বসবে।
জি স্যার। শর্টার ডিরেকশনের রড স্ল্যাবের ক্ষেত্রে নিচে বসবে, কারণ শর্টার ডিরেকশন বরাবরই ম্যাক্সিমাম লোডটা ট্রান্সফার হয়। তাহলে শর্টার ডিরেকশনের রডটা নিচে বসবে, যেহেতু ম্যাক্সিমাম লোডটা শর্টার ডিরেকশনে ট্রান্সফার হয়, শর্টার ডিরেকশনের রডটা নিচে বসবে, লঙ্গার ডিরেকশনের রডটা তার উপরে বসবে। আচ্ছা, আর ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাব থিকনেস বেশি হয়, আমি আগে বলছি। টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাব থিকনেসটা কম হয় কম্পারেটিভলি, সেটা এখানে বলা আছে। তারপরে আরো দুই টাইপের স্ল্যাব আছে, এইটা তো আমি বললাম যে বিম কলাম সাপোর্টেড যদি স্ল্যাব হয়, মানে বিমও আছে কলামও আছে, তাহলে ওই স্ল্যাবকে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ান ওয়ে টু ওয়ে, যেটা আমরা সবসময় পাই। এছাড়াও যেগুলোতে বিম নাই, শুধুমাত্র কলামের উপরে স্ল্যাব দাঁড়ায় আছে, কলামের উপরেই স্ল্যাব, তো এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট প্লেট। হ্যাঁ, তো এই ফ্ল্যাট প্লেটের আমাদের আসলে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল, যার কারণে ফ্ল্যাট প্লেট আসলে কনস্ট্রাক্ট করা আমাদের জন্য রেস্ট্রিক্টেড। হ্যাঁ, তো দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ফ্ল্যাট প্লেট আর ফ্ল্যাট স্ল্যাব, অনেকে দুইটাকে আবার একই মনে করে। ফ্ল্যাট প্লেট হচ্ছে যে আমার কলাম আছে, কলামের উপরে ডিরেক্টলি স্ল্যাব বসে যাবে, সেটা হচ্ছে ফ্ল্যাট প্লেট। আর ফ্ল্যাট এইটাতে প্রবলেমটা হচ্ছে যে এই কলামটা তখন কি করতে চায়, কলামের ফোর্স তো আপওয়ার্ড। হ্যাঁ, এই আপওয়ার্ড ফোর্সটা কি করতে চায়, এই যে স্ল্যাবটাকে পাঞ্চ করে 45 ডিগ্রি এইভাবে পাঞ্চ করে, টুকরা করে এটাকে ভেঙে ফেলতে চায়। আমরা যেরকম পাঞ্চ মেশিন দিয়ে আহ, আমরা পেপার পাঞ্চ করি না? হ্যাঁ, তো এইরকম সে পাঞ্চ করে উপরের দিকে উঠে যেতে চায়, ভেঙে যেতে চায়। তো এই জায়গাটা যে যে জায়গায় আসলে পাঞ্চের ইফেক্টটা আসে, এই জায়গায় আসলে যদি আমি থিকনেস কোনো কারণে বাড়াই দিতে পারি, তাহলে এইটা অনেকটুকু সেভ হয়। ঠিক আছে, তো স্ল্যাবের কিছু একটা অংশ দেখা গেল যে নিচে নেমে যদি এই জায়গার থিকনেসটা বেশি হয়, যতটুকু জায়গায় পাঞ্চ হইতে চায়, তখন এটা অনেকটুকু সেফ হয়। অথবা কলামের কিছু অংশ যদি এক্সটেন্ডেড হয়ে এরকম পাঁচকে আটকায়, তখনও সে কিছুটা সেভ হয়। ঠিক আছে, তো যদি এইরকম স্ল্যাবের কিছু অংশ এক্সটেন্ডেড অংশ নিচের দিকে এসে এটা থিকনেস বাড়ায় দেয়, তখন এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব। আর যেটাতে শুধুমাত্র এরকম ইউনিফর্ম স্ল্যাব থিকনেস, কোথাও এরকম বাড়ানো কমানো নাই, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট প্লেট। তো এই ফ্ল্যাট স্ল্যাব যেটা আছে, এটাতে এই যে পাঞ্চিং আটকানোর জন্য এরকম থিকনেস বাড়াই দিতে হয়। তো স্ল্যাব থেকে যদি বাড়ানো হয়, তাহলে এটাকে বলা হয় ফ্ল্যাট স্ল্যাব উইথ ড্রপ প্যানেল। স্ল্যাব থেকে অংশ একটু নামলো, নেমে থিকনেস বাড়াই দিল। আর যদি কলামটাকেই বড় করে দিয়ে দেওয়া হয়, তখন বলা হয়েছে ফ্ল্যাট স্ল্যাব উইথ কলাম ক্যাপিটাল। তো ফ্ল্যাট স্ল্যাব আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব উইথ ড্রপ প্যানেল, ফ্ল্যাট স্ল্যাব উইথ কলাম ক্যাপিটাল। তো এখানে কি বলছে, যে ফ্ল্যাট প্লেট বলছে স্ল্যাব ইজ সাপোর্টেড অন কলাম অনলি, শুধুমাত্র কলামের উপরে সাপোর্টেড থাকবে। ফ্ল্যাট স্ল্যাব কি হবে, স্ল্যাব ইজ সাপোর্টেড অন কলাম উইথ কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল। কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল এটা থাকতে হবে, এইটা থাকলে গিয়ে এটাকে আমরা বলা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব। আর যেখানে কলাম ক্যাপিটালও নাই, ড্রপ প্যানেল নাই, ডিরেক্টলি কলামের উপরে স্ল্যাব দাঁড়ায় আছে, তখন এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট প্লেট। এটা ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, ফ্ল্যাট প্লেট যেহেতু শুধুমাত্র কলামের উপরে দাঁড়ায় আছে, এই কারণে এটার থিকনেস অনেক বেশি হয়, মিনিমাম 1 ফিট, 10 ইঞ্চি 1 ফিট, এরকম স্ল্যাবের থিকনেসটাই 10 ইঞ্চি 1 ফিট হয়। আর এইখানে যেহেতু আমি পাঞ্চিং শেয়ারটাকে রেজিস্ট করার জন্য কলামের গুড়ার দিকে থিকনেস বাড়াই দিচ্ছি, সেই কারণে পুরা স্ল্যাবের থিকনেস এত বেশি হয় না, এর চেয়ে কম হয়, থিকনেস ইজ মাচ লোয়ার। এটা খুব বেশি ভালনারেবল আর্থকোয়েকের জন্য, ল্যাটারাল লোড ইফেক্টের জন্য। আর ফ্ল্যাট স্ল্যাবটা একটু কম ভালনারেবল আর্থকোয়েকের জন্য। তারপরও এই ফ্ল্যাট স্ল্যাব হোক ফ্ল্যাট প্লেট হোক, এটা হাই আর্থকোয়েক প্রোন রিজিয়নে প্রহিবিটেড। আরেকটা ছোট টার্ম আছে, এটাকে বলা হচ্ছে ওয়াফল স্ল্যাব। ওয়াফল স্ল্যাব হচ্ছে যে আমি যদি একটা বিরাট বড় প্যানেল, মনে করেন আমরা একটা অডিটোরিয়াম করতে চাই এবং এইটাতে কোনো কলাম দিতে চাই না ভিতরে, তখন অনেক বড় স্প্যান হয়ে গেলে শুধুমাত্র বেন্ডিংকে আটকানোর জন্য রড দিলে সাফিসিয়েন্ট হয় না, এইটা ডিফ্লেকশনেও ফেল করতে পারে। মানে এটা রড আমি দিলাম, বেন্ডিং যতটুকু, বেন্ডিং স্প্যান বড় হইলে বেন্ডিং মোমেন্ট বেশি আসবে, সেই অনুযায়ী আমি স্ল্যাবে রড দিলাম, মনে করলাম রড দিলাম, কিন্তু এই রড দেওয়ার পরেও
ডিফ্লেকশন চেক দিতে হয়। আমরা স্ট্রাকচারে পড়ছি ডিফ্লেকশন কেমনে চেক দিতে হয়, আপনারা পরে থাকবেন। এখন কেউ যদি একটা 50 ফিট বাই 50 ফিট কনক্রিটের স্ল্যাব প্যানেল রাখতে চায়, তখন কিন্তু এই ধরনের মালিক এসে বললো আমি রাখবো, অসুবিধা নেই, আমি স্ল্যাবের ভিতরে জেনারেলি 10 mm রড দেওয়া লাগে, আমি 20 mm রড দিব দরকার হইলে, কিন্তু আমার স্ল্যাবে এরকম থাকতে হবে। তো কথা হচ্ছে যে 20 mm দেওয়ার পরেও এত বড় স্ল্যাব ডিফ্লেকশন অনেক সময় ফেল করে। স্ল্যাব ভেঙে পড়বে না, কিন্তু স্ল্যাব মাঝখান বরাবর এরকম ঝুলে যাবে, এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন। যখন রিপিটেডলি লোড কাজ করে তখন এরকম ঝুলে যায়। এটার উদাহরণ হচ্ছে আপনারা শীতকাল আছে ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টনে আমরা যখন প্রথমে নেটটা টাঙাই তখন খুব টান টান করে টাঙাই, তাই না? খুব শক্ত থাকে, কিন্তু যত খেলাধুলা করা হয়, হ্যাঁ, তত দেখা যায় যে নেটটা ধীরে ধীরে আস্তে আস্তে এরকম ডিফ্লেক্টেড হয়ে ঝুলে যায়। ঠিক আছে, ছিঁড়ে যায় না, কিন্তু নেটের এটা ঝুলে যায়। তো এরকম লং স্প্যান হইলে আমি রড দিলাম সবকিছু ঠিক আছে, কিন্তু যখন লোড কাজ করবে, রিপিটেডলি লোড কাজ করবে, ধীরে ধীরে স্ল্যাবটা এরকম একটু ডিফ্লেক্টেড হইতে থাকবে। তো এই ডিফ্লেকশন আটকানোর জন্য তাহলে কি আমি বড় স্প্যানে স্ল্যাব করতে পারবো না? তাহলে কি আমি বলবো যে না ভাই, এত বড় স্প্যান আমরা স্ল্যাব করতে পারবো না? বলছে যে না, এটারও একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে স্ল্যাব প্যানেল অতিরিক্ত আনসাপোর্টেড অংশ বড় হয়ে যাওয়ার কারণে আমাদের এরকম ঝুলে যাওয়ার প্রবণতা থাকে। তো এইটাকে যদি আমরা এরকম কতগুলা সেকেন্ডারি বিম দিয়ে দিই, দিয়ে ছোট ছোট স্ল্যাব প্যানেলে ভাগ করে ফেলি, যে সেকেন্ডারি বিম দিলাম, তাহলে এই স্ল্যাব প্যানেল এখন অনেক ছোট হয়ে গেল, তো এটা তো আর ডিফ্লেকশন হবে না, তাই না? এটা ডিফ্লেকশনে ফেল করার প্রবণতা কম। তো এইভাবে মেইন বিম থাকলো, এইগুলাকে আমরা বলতেছি প্রাইমারি বিম, চারপাশে মেইন বিম থাকলো, এই মেইন বিম থেকে আবার কতগুলা সেকেন্ডারি বিম গ্রিডের মতো বের হইলো, হ্যাঁ, সেকেন্ডারি রিবস বের হয়ে এরকম স্ল্যাবটাকে আনসাপোর্টেড অংশটাকে অনেকটুকু কমাই ফেললো, ডিফ্লেকশনে যে ফেল হওয়ার প্রবণতা সেটা অনেকটুকু কমে আসলো। এরকম স্ল্যাবকে একটা সুইট ডিশ আছে, নাম হচ্ছে ওয়াফল। এখন ওয়াফল খুব সচরাচর পাওয়া যায়, হ্যাঁ, ওই ওয়াফল আমরা হচ্ছে ওয়াফল যদি কেউ খেয়ে থাকেন দেখবেন যে ওয়াফলে এরকম এরকম দাগ দাগ আছে, তাই না? তো এই স্ল্যাবটার নাম দেওয়া হয়েছে ওয়াফল স্ল্যাব। ওই ওয়াফল নাম অনুযায়ী বলছে যে এই ফ্ল্যাট স্ল্যাবটার নাম হচ্ছে ওয়াফল স্ল্যাব। তো এটা সাধারণত মোস্টলি কমন মস্ক, অডিটোরিয়াম, এয়ারপোর্ট, রেল স্টেশন, কমার্শিয়াল স্পেস, এরকম জায়গায় বড় স্প্যান রাখার জন্য এরকম সেকেন্ডারি বিম দিয়ে ব্যবহার করা হয়। তো এটা রিইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে হবে। এখানে 2 জালি রড বসে, টপ ম্যাশ বটম ম্যাশ, উপরের জালি নিচের জালি, স্ল্যাবে 2 জালি রড বসে। আর এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট বিম, যেগুলোকে আমরা সেকেন্ডারি বিম বলি। আর এইগুলো হচ্ছে প্রাইমারি বিম, যেটা মেইন বিম। আবার এইদিকে ট্রান্সভার্স বিমও আছে, মানে এই যে হরাইজন্টাল বরাবর যে বিম যায় এগুলোকে ট্রান্সভার্স বিম বলে। তো এটাও এখানে আছে। তো এটাকে বলা হচ্ছে ওয়াফল স্ল্যাব। তো স্ল্যাবের আরেকটা ভ্যারাইটি, তো স্ল্যাবে আমরা দেখলাম 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব। এটা যদি বিম কলাম থাকে তাহলে এরকম, বিম কলাম ছাড়া স্ল্যাবকে 2 ভাগে ভাগ করা যায়, ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট স্ল্যাব। আর আরেকটা বড় স্প্যানের স্ল্যাব গুলাকে আমরা ওয়াফল স্ল্যাব আকারে ভাগ করতে পারি। তো স্ল্যাবের এই ধরনের বেসিক কিছু টাইপ আছে, এর মধ্যে আমরা 1 ওয়ে স্ল্যাব যেটা আছে সেটা ডিজাইন করে দেখলাম। প্রবলেম 3, এটা একবারে খুবই ইজি, আপনি দেখলেই বুঝবেন। এটা টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিয়ে জাস্ট স্ল্যাবের স্পেসিং বের করা, এটা অত্যন্ত সহজ। এইখানে হচ্ছে কনক্রিটের প্রোটেকশন সম্বন্ধে লেখা আছে, যে কনক্রিটের ক্ষেত্রে কাভারিং কিরকম ইউজ করতে হয়, এটা আগেও আপনারা পড়ছেন। এটা হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে সাধারণত কাভারিং হচ্ছে 1 ইঞ্চি, আর ক্লিয়ার কাভার মানে হচ্ছে রডের নিচে যতটুকু সাইজের ব্লক থাকবে এটা হচ্ছে 0.75 ইঞ্চি। আর এটা রডের সেন্টার পর্যন্ত, যে বটম থেকে রডের সেন্টার পর্যন্ত যে কাভারিং, এটা হচ্ছে 1 ইঞ্চি স্ল্যাবের ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে কাভারিং হচ্ছে 2.5, ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চি। ফুটিং এর ক্ষেত্রে 2.5 থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার হয়ে থাকে। তো এইটা মেইন, আর কিছু লাগবে না, এই জিনিসগুলা দেখলেই হবে। তাহলে স্ল্যাব শেষ। স্ল্যাবে খালি অঙ্ক একটা দেখলেই হবে, আর এই থিওরি গুলা দেখলে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। স্যার আমাদের